তামিমের শার্ট প্যান্ট ধুতে গিয়ে নবনী একটা মেয়ের পাসপোর্ট সাইজের ছবি পেল। ছবির উল্টো পাশে একটা রবি নাম্বার লেখা, পাশে হার্ট সাইন আঁকা। লেখাটা তামিমের, সে বিষয়ে নবনী শতভাগ নিশ্চিত। মুহূর্তেই নবনীর পায়ের তলার মাটি যেন সরে গেল। মনে হলো সে তলিয়ে যাচ্ছে কোনো এক অতল গহ্বরে। সেই অবস্থায় নবনী বসে রইল দীর্ঘ সময়। হুঁশ এলো তামিমের ডাক শুনে। বেডরুম থেকে তামিম ডাকছে তাকে চা দেওয়ার জন্য। নবনী একটা দীর্ঘশ্বাস আড়াল করে উঠে গেল তামিমের জন্য চা নিয়ে। সবে ঘুম থেকে উঠেছে তামিম, চোখে মুখে এখনো ঘুমের রেশ লেগে আছে। পরনে নীল লুঙ্গি আর খালি গা, ঘন কালো লোমশ বুকটি নবনীকে যেন ডাকছে ইশারায়। অন্য সময় হলে নবনী ঝাঁপিয়ে পড়তো তামিমের খোলা বুকে, কিন্তু আজকে আর তাকে কিছুতেই এই বুক আকৃষ্ট করতে পারছে না। চায়ের কাপ রেখে নবনী যেতে নিতেই তামিম হাত ধরে টেনে বিছানায় এনে শুয়ে দিল নবনীকে। তারপর নিজের নাক ডুবিয়ে দিল নবনীর রেশম কালোর মতো চুলে। নবনী ধাক্কা দিয়ে সরিয়ে উঠে গেল। তামিম কিছুটা বিস্মিত হয়ে বলল, কি হয়েছে নবনী? নবনী থমথমে গলায় বলল, কাজ আছে, বালতিতে তোমার এই সপ্তাহের কাপড় ভেজানো আছে, ওগুলো ধুতে হবে। আব্বা আম্মা উঠবে একটু পরেই, ওনাদের নাস্তা সাজাতে হবে। লুবনার জন্য এখনো নুডলস রান্না করা হয়নি। তামিম কিছুটা রেগে গিয়ে বলল, সবার সব কাজের কথা তোমার মনে থাকে, আমারটা ছাড়া। শুক্রবার একটা দিন বাসায় থাকি, একটু রোমান্স করব তা না, তুমি আমাকে কাজের ফিরিস্তি শোনাচ্ছ। এই জন্যই ভাল লাগে না বাসায় থাকতে, যাও কাজ করো। নবনী আস্তে করে বলল, আমিও এখন বুঝি তোমার যে আমাকে আর ভাল লাগে না। তামিম বুঝল নবনীর অস্পষ্ট কথাটা। নবনী দ্রুত পায়ে ঘর থেকে চলে গেল। যাবার সময় হাতে করে নিজের ফোনটা নিয়ে গেল। বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে মোবাইলের ক্যামেরাটা অন করে মেয়েটার ছবির একটা ছবি তুলে নিল এবং অপর পাশে থাকা নাম্বারটারও একটা ছবি তুলে নিল। তারপর ছবিটি আবারও জায়গা মতো রেখে দিল। বুকের ভেতরে এক পাহাড় সমান যন্ত্রণা নিয়ে সবকিছু ধুয়ে নবনী রান্নাঘরে চলে গেল। এক চুলায় চায়ের পানি দিয়ে অন্য চুলায় নুডলস সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিল। কাটিং বোর্ড নিয়ে দ্রুত হাতে পেঁয়াজ কাঁচামরিচ কাটতে লাগলো। দুই চোখ বেয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। নবনী চোখের জল মুছল না। বিছানায় শুয়ে শুয়ে তামিম গান শুনছিল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল শার্টের পকেটে থাকা নিতুর ছবির কথা। এক দৌড়ে ছুটে এলো ছাদে, কিন্তু ছাদে কোনো ভেজা কাপড় পেল না। হন্তদন্ত হয়ে নেমে এসে নবনীকে জিজ্ঞাসা করলো, নবনী, আমার শার্ট প্যান্ট ছাদে শুকোতে দাওনি? কান্না আড়াল করে নবনী বলল, না, হাতের কাজ সেরে যাব ছাদে, ওগুলো বাথরুমে রেখে এসেছি, তুমি ফ্রি থাকলে একটু শুকোতে দিয়ে এসো না। তামিম ছুটে গিয়ে বালতির সব কাপড় ফেলে দিল বাথরুমের ফ্লোরে। তারপর কালো শার্টটা বের করে পকেটে হাত দিল। ভয়ে এতক্ষণে তার আত্মারাম খাঁচা ছাড়ার জোগাড় হয়ে গিয়েছিল। ছবিটা বহাল তবিয়াতেই আছে দেখে স্বস্তি পেল। তারপর সব ভেজা কাপড় ছাদে শুকোতে দিয়ে মনে মনে নবনীকে ধন্যবাদ দিল তার শার্ট প্যান্টের পকেট চেক না করার জন্য। প্রথম প্রথম নবনী সব চেক করে দেখত। তামিমের ভুলো মন, পকেটে প্রায় 20, 50, 100, 500, 1000 টাকার নোট থাকতো। একবার তামিমের মা তাহেরা বেগম দেখে ফেলল নবনী তামিমের পকেট থেকে টাকা বের করে শাড়ির আঁচলে বেঁধে রাখছে। মুহূর্তেই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। নবনীর বাবার বাড়ির অবস্থা কিছুটা খারাপ, বলতে গেলে নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে নবনী। তাহেরা বেগমের মনে হলো নবনী এই টাকা এইভাবে সরিয়ে হয়তো বাবার বাড়িতে দেয়। তখন আর তিনি কিছুই বললেন না। 2 সপ্তাহ পর একদিন শুক্রবারে নবনীর ছোট ভাই সাব্বির এলো বোনকে দেখতে। হাতে করে নিয়ে এলো গাছের পাকা 2টো পেঁপে। দুপুরের খাবার পর যাবার সময় রাহেলা বেগম বললেন, ভাইয়ের পকেটে কত টাকা গুজে দিয়েছো শুনি? প্রশ্নটা শুনে নবনী মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হতভম্ব হয়ে বলল, কি বলছেন মা এসব আপনি? রাহেলা বেগমের রাগ যেন তুঙ্গে উঠে গেল। চিৎকার করে বলল, আমি জানি না ভেবেছ? 2 দিন পর পর কেন তোমার ভাই বোন আসে আমি বুঝি না কিছু? তামিমের পকেট থেকে যে টাকাটা পাও ওই সব টাকা তুমি কি করো ভেবেছ কেউ জানে না তোমার এই চুরির কথা? লজ্জায় নবনীর মাথা কাটা গেল। সাব্বির মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আপার শাশুড়ি তাদের অপছন্দ করে তা সাব্বির জানে,
কিন্তু আপাকে যে এইভাবে অপমান করতে পারে মিথ্যা অজুহাতে, তা জানা ছিল না তার। নবনী নিচু স্বরে বলল, স্বামীর পকেট থেকে টাকা নিলে সেটা চুরি হয়ে যায় জানতাম না আমি মা। এই বলে নবনী উঠে চলে গেল। তারপর আলমারির ভেতর থেকে ব্যাংক এনে তামিমের সামনে রাখলো। তামিম দেখলো ব্যাংকের গায়ে একটা কাগজে লেখা তামিমের নতুন ফোন কেনার টাকা। নবনী হাতুড়ি এনে হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যাংকটা ভেঙে ফেলল। ভেতর থেকে বের হয়ে এলো 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট পর্যন্ত। সব টাকা গুনে দেখলো নবনী, মোট 17,420 টাকা হয়েছে। টাকাগুলো তাহেরা বেগমের সামনে দিয়ে নবনী বলল, আমার বাবা গরিব হতে পারে, আমার পরিবার গরিব হতে পারে, কিন্তু চোর নয় মা। আমার বাবার আত্মসম্মান বোধ প্রবল। তার ছেলে মেয়েদেরও টাকা পয়সার অভাব থাকলে আত্মসম্মান আছে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আর কোনোদিনও এই বাড়িতে তোরা কেউই আসবি না। মা বাবা তোরা কেউ না, জেনে নিবি নবনী মরে গেছে। ছাব্বির মাথা নিচু করে বের হয়ে আসে। পুরো ঘটনায় তামিম আর তামিমের বাবা হামিদুর রহমান বেশ নির্বাক ছিলেন। দিশা আর লুবনা ঠোঁট টিপে টিপে হাসছে। হামিদুর রহমান নবনীর কাছে এসে বলেন, আমাকে মাফ করে দিস মা, তোকে আমার একার পছন্দে এই বাড়িতে বউ করে আনা হয়েছে বিধায় এত অপমানিত হতে হয় সব জায়গায়। আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তোর জীবন নিজের হাতে আমি নষ্ট করেছি। তামিম মায়ের বাধ্য সন্তান, তাই মাকে একটা কথাও বলার সাহস তার হয়নি। তারপর থেকে নবনী আর তামিমের পকেট চেক করে না। পকেটে যাই থাকুক না কেন তা সহই ধুয়ে রাখে। রান্নাঘরে এসে তামিম নবনীকে জড়িয়ে ধরল পেছন থেকে। নবনী নিজেকে তামিমের আলিঙ্গন থেকে মুক্ত করে বলল, মা এসে পড়বে, এখান থেকে যাও। তামিম নবনীর কপালে আলতো করে চুমু খেয়ে চলে এলো নিজের রুমে। নবনীর সারা শরীর ঘৃণায় রি রি করে উঠল। ইচ্ছে করলো ঝামা দিয়ে ঘষে ঘষে ফেলতে তামিমের চুমু দেওয়ার জায়গাটা। নুডলস রান্না করতে গিয়ে নবনী বুঝে গেল এই বাড়িতে তার মেয়াদ ফুরিয়ে আসছে। ডাইনিং রুম থেকে দিশার চিৎকার ভেসে এলো, বড় ভাবি, সকাল 9টা বাজে, এখনো নাস্তা রেডি হয়নি কেন? নবনী কোনো জবাব দিল না। দিশা নবনীর ছোট যা, বড়লোক বাবার আহ্লাদি মেয়ে বলে তাহেরা বেগম তাকে সমীহা করে চলে। নবনী ইদানিং মনে হয় সে যেন এই বাড়ির চাকর। সবার ফরমায়েশ পালন করতে করতে তার নিজের জন্য সময় হয় না আর। এক মগ ব্ল্যাক কফি, একটা ডিম পোস্ট, এক মুঠো ভেজানো কাঠবাদাম নিয়ে নবনী দ্রুত টেবিলে রেখে এলো দিশার সামনে। গজগজ করে দিশা বলল, তোমাকে কতবার বলেছি আমার নাস্তা যাতে ঘড়ি ধরে 9টা বাজে দেওয়া হয় আমার রুমে। কি রাজকার্য করো তুমি ভাবি, এটুকুও মনে রাখতে পারো না? তাহেরা বেগম রুম থেকে বের হতে হতে বলল, নিজেকে উনি রানী এলিজাবেথ মনে করেন, তাই কোনো কাজ তার হাতে ওঠে না। ছোট লোকের ঘরের মেয়ে বড় ঘরের বউ করে আনাটাই সবচেয়ে বড় ভুল ছিল। দাঁত কামড়ে নবনী রান্নাঘরে চলে গেল সবার জন্য নাস্তা আনার। রান্নাবান্না শেষ করে নবনী নিজের রুমে গেল গোসল করার জন্য কাপড় নিতে। তামিম মনোযোগ দিয়ে তার ফোন দেখছে। সেই দিকে এক নজর তাকিয়ে নবনী চলে যেতে নিলেই তামিম ডাক দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি জানো না দিশা টাইম টু টাইম খাবার খায়? সময় মতো ওর খাবার রেডি করে রাখতে পারো না? তাহলে তো আর সবার এত কথা শুনতে হতো না। নবনী শুকনো হেসে বলল, নিজের বইয়ের পক্ষে তো কোনোদিনও একটা কথাও কাউকে বলতে পারো না। ছোট লোকের মতো নিজের বইয়ের কাছে ছোট ভাইয়ের বইয়ের চামচামি করতে লজ্জা করে না? আমার পক্ষ হয়ে কাউকে কিছু না বলতে পারো তো বলো না, তবে অন্যের হয়ে চামচামি করতে শোনা অন্তত। নবনীর কথা শুনে তামিমের 2 কান যেন লাল হয়ে গেল। বিছানা থেকে নেমে এসে নবনীর গলা টিপে ধরে বলল, চ্যাটাং চ্যাটাং কথা বলতে শিখেছিস নাকি? চামচামি? আমি চামচামি করছি? নিজেকে তুই দিশার সাথে তুলনা করছিস? দিশা হচ্ছে সোনার ডিম পাড়া রাজহাঁস, আর তুই কি পাতিহা সোনা? তোকে কি এই বাড়িতে এনেছি শোপিস হিসাবে সাজিয়ে রাখার জন্য নাকি? নবনীর চোখ উল্টে এলো, দমটা বন্ধ হয়ে আসছে, কিন্তু তামিম ছাড়ছে না তার গলা। উপায় না পেয়ে নবনী এক লাথি বসালো তামিমের হাঁটুতে। তামিম মৃদু আর্তনাদ করে ছেড়ে দিতেই নবনী কাশতে লাগলো। এক গ্লাস পানি খেয়ে নবনী বলল, আমার বাবা মা এসে তোমার পায়ে পড়েনি আমাকে বিয়ে করার জন্য। আমি গরিব ঘরের মেয়ে জেনে শুনে বিয়ে করেছো, তবে আজ কেন এইসব বলছো? বিয়ে হয়েছে 3 বছর,
আসার পর থেকেই চাকরের মতো খাটতে হচ্ছে তোমাদের বাসায়, তাও তোমাদের মন পেলাম না। আমার বিচার উপরওয়ালার কাছেই আছে। তামিমকে আর কথা বলার সুযোগ না দিয়েই নবনী কমন বাথরুমে চলে গেল। এই বাসায় 3টা বাথরুম, একটা দিশার রুমের সাথে লাগোয়া, আরেকটা লুবনার রুমের সাথে, আর আরেকটা কমন বাথরুম যেটা নবনীরা আর শ্বশুর শাশুড়ি মিলে ব্যবহার করে। প্রায়শ ভোর রাতে শাশুড়ির সাথে অপ্রস্তুতভাবে দেখা হয়ে যায় নবনীর আর তামিমের। তামিম সেভাবে পাত্তা না দিয়ে নিজেই গোসল সেরে চলে যায়, কিন্তু লজ্জায় পড়ে নবনী। মাসুল দিতে হয় তাকে। তাহেরা বেগম এইসব নিয়ে সব সময় কথা শোনায় নবনীকে। বেহায়া, অসভ্য, নির্লজ্জ মেয়ে থেকে শুরু করে যত সব নিকৃষ্ট গালি আছে সব দেন। নবনী সবে গায়ে সাবান দিতে নিল, সেই মুহূর্তে তাহেরা বেগম বাথরুমের দরজায় নক দিলেন তাড়াতাড়ি বের হবার জন্য, তিনি গোসল করবেন। নবনী কিছু না বলে বের হয়ে এলো। তাহেরা বেগম গোসল করতে করতে নবনী রান্নাঘরে চলে এলো। একটা ব্যাংকের চাকরির জন্য আবেদন করেছিল, আগামী বুধবার ইন্টারভিউ হবে। কিচেন জার্কের ওপর থেকে সাজেশন বের করে ডাইনিং রুমে গিয়ে বসলো একটু পড়তে। নবনীর আজ হঠাৎ করে মনে হলো যে কোনো উপায়েই হোক তাকে চাকরিটা পেতেই হবে। এই বাড়িতে সে অতিথি মাত্র। সকালে যেই মেয়ের ছবি দেখেছিল তামিমের পকেটে, সেই হবে এই বাড়ির বড় বউ। নবনী এই বাড়িতে চিরদিন থাকতে পারবে না। ভাবতেই নবনীর কান্না এলো, কেমন যেন ঝাপসা হয়ে গেল। ঝাপসা চোখে তাকিয়ে দেখলো হলুদ রঙের একটা পাঞ্জাবি গায়ে দিয়ে তামিম বের হয়ে যাচ্ছে। নবনী কিছু জিজ্ঞাসা করার আগে তামিম দুপধাপ পা ফেলে লিফটে উঠে গেল। নিতু পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে রইল, হাতে একটা নীল ছাতা। বর্ষাকাল চলছে, মুহূর্তেই আকাশ অন্ধকার হয়ে ঝরঝরিয়ে বৃষ্টি নামে। ছাতা ছাড়া কোথাও বের হওয়া যায় না। পাশে একটা কদম গাছ থেকে থোকা থোকা ফুল ফুটে আছে, সেদিকে তাকিয়ে নিতু মুগ্ধ হয়ে গেল। তামিম প্রথম যেদিন নিতুকে ভালোবাসার কথা বলেছিল, একটা বেলি ফুলের মালা হাতে নিয়ে বলেছিল। ভাবতেই লজ্জা পেল নিতু। অফিসে নিতু তামিমের আন্ডারেই কাজ করে। 6 মাস হলো নিতু চাকরিতে যোগ দিয়েছে। তার মধ্যে কিভাবে যেন তামিমের প্রেমে পড়ে গেছে সে। আর পড়বেই বা না কেন, এরকম স্মার্ট একজন মানুষের সাথে দিনের মধ্যে সারাটা দিনই একসাথে কাজ করতে গেলে ভালোবাসা এমনিতেই হয়ে যায়। তামিম এলো কিছুক্ষণ পর। নিতু তামিমকে দেখে গাল ফুলিয়ে বলল, কতক্ষণ অপেক্ষা করছি আমি। তামিম নিতুর নাকের সাথে নিজের নাকটা ঘষে নিয়ে বলল, বাব্বা, এইটুকু অপেক্ষা করেই এত রাগ? আর আমি যে তোমার প্রেমে পড়ার জন্য 29টা বছর ধরে অপেক্ষা করেছিলাম, আমি তো কখনো এরকম অধৈর্য হইনি। নিতু লজ্জা পেল তামিমের কথা শুনে। তামিমকে বলল, এভাবে আর কতদিন? আমার আর ভালো লাগছে না। তুমি তোমার বাসায় বলছো না কেন? তামিম একটু ইতস্থ করে বলল, কি করব বলো, ছোট বোনের বিয়ে না দিয়ে তো আমি বিয়ে করতে পারছি না। একটু বোঝার চেষ্টা করো, আর একটা বছর অপেক্ষা করো নিতু। আমারও তো তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগছে না। নিতু কথা না বাড়িয়ে তামিমের বুকে মাথা রাখলো। তামিম আস্তে করে বলল, কাছেই আমার এক বন্ধুর বাসা আছে নিতু, যাবে আমার সাথে? কিছুক্ষণ আমরা নিরিবিলি সময় কাটাতে পারবো। কথাটা শুনে নিতুর বুকের ভেতরটা কেঁপে উঠল। তামিমকে সে যতই বিশ্বাস করুক না কেন, ভালোবাসুক না কেন, কিন্তু নিতু জানে ছেলেরা বিয়ের আগে মেয়েদের দেহের স্বাদ পেয়ে গেলে তারপর তাকে ছুঁড়ে মারতে একবারও ভাবে না। যদিও তামিম তেমন ছেলে না, তবুও নিতু এই ব্যাপারে কোনো রিস্ক নিতে চায় না। এড়িয়ে গিয়ে নিতু বলল, না, বিয়ের পরে 1 মাসের ছুটি নিব, তখন 24 ঘন্টা ঘরের দরজা জানালা বন্ধ করে দুজন নিরিবিলি সময় কাটাবো, এখন না। মেজাজটা গরম হয়ে গেল তামিমের নিতুর প্রত্যাখ্যান শুনে। নিতুকে তামিম যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে নিতুর কোমল দেহটাকে। ফিটিং কামিজের মধ্য দিয়ে নিতুর সুগঠিত দেহের অবয়ব তামিমকে পাগল করে দেয়। নিতুর শরীরের উষ্ণতা তামিমকে মাতাল করে দেয়। নবনী সুন্দর, নিতুর চাইতে বেশি সুন্দর হতে পারে, কিন্তু নবনীর কাছে গেলে তামিমের নিজেকে এরকম পাগল পাগল লাগে না। নিতু উঠে দাঁড়িয়ে বলল, চলো শপিংয়ে যাই। তুমি তো আমার পরিবারের সবার জন্য শপিং করে দিলে, আজ না হয় আমি তোমার পরিবারের সবার জন্য করে দিব। তামিম উত্তর দেবার আগেই নিতু নিজেই উঠে হাঁটা শুরু করলো। অগত্যা তামিমও পিছু নিল নিতুর। বিকেলে বাসায় ফিরে দেখলো তামিম বসার ঘরে
বাবা, মা, লুবনা, দিশা বসে আছে। বসার ঘরে বাবা, লুবনা, দিশা বসে আছে। বাবা একটা পত্রিকার মুখের ওপরে তুলে নিয়ে বসে আছে। মা, দিশা, লুবনা মিলে কিছু নিয়ে আলোচনা করছে। তামিমের হাতে অনেকগুলো শপিং ব্যাগ দেখে লুবনা হুমড়ি খেয়ে পড়ল। তারপর বলল, আমার জন্য কি এনেছো ভাইয়া? তাড়াতাড়ি দেখাও। নবনী সবার জন্য চা নিয়ে এলো। চা রেখে যেতে নিতেই হামিদুর রহমান বলল, যাচ্ছ কেন? দাঁড়াও, তামিম সবার জন্য শপিং করে এনেছে, তোমারটা নিয়ে যাও। হামিদুর রহমানের কথায় তামিমের মনে হলো সবার জন্য টুকটাক অনেক কিছু কিনলেও নবনীর জন্য কিছু কেনা হয়নি, যেহেতু এই সব কিছু আজকে নিতু কিনে দিয়েছে। নিতু তো জানে না তামিমের স্ত্রী আছে। বাসায় ফেরার সময় আগে তামিমের স্টপেজ পড়ে, তারপর নিতুর। তাই তামিম পরে আর কোনো কিছু কিনতেও পারেনি নবনীর জন্য। একে একে সবার উপহার সবাই পেলেও নবনী কিছুই পেল না। হামিদুর রহমান হতভম্ব হয়ে বলল, নবনীর জন্য কই? তামিম আমতা আমতা করে বলল, আসলে বাবা, টাকাই কুলায়নি, তাই নবনীর জন্য। তামিম কথা শেষ করার আগেই হামিদুর রহমান তার জন্য আনা পাঞ্জাবি, পাজামা, আতর, টুপি, ঘড়ি সবকিছু ছুঁড়ে ফেলে দিয়ে বাসা থেকে বের হয়ে গেলেন। লজ্জায় নবনীর মাথা কাটা গেল যেন। নিজেকে মনে হলো ভীষণ লোভী কেউ। কেন এখানে দাঁড়াতে গেল শ্বশুরের কথা শুনে? অনুশোচনা হতে লাগলো। তাহেরা বেগম উঠে নবনীর গালে সপাটে চড় মেরে বলল, হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকতে কে বললো তোকে? বাপের বাড়িতে তো কিছু চোখে দেখিসনি, তাই লোভীর মতো দাঁড়িয়েছিলি নিজের জন্য আনা উপহারের আশায়, তাই না? তামিম কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেল। তামিম যাওয়ার পর সবাই চলে গেল। দাঁড়িয়ে রইল শুধু নবনী, মূর্তির ন্যায় নিশ্চল ভাবে, যেন নড়াচড়া করার ক্ষমতাও তার নেই। কাউকে কোনো অভিযোগ করলো না। চোখটা বন্ধ করে আল্লাহকে বলল, আল্লাহ, তুমি আমার সহায় থেকো। আমি সহ্য করছি, কিন্তু তুমি সহ্য করো না। আমাকে শক্তি দাও সইবার, নিজের যোগ্য স্থান তৈরি করে আমি যেন এদের মুখে থুতু মেরে চলে যেতে পারি। হামিদুর রহমান বাসায় ফিরলেন রাত 9টার দিকে। হাতে অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে ফিরলেন তিনি। তারপর সবাইকে ডেকে এনে বসালেন ড্রয়িং রুমে। নবনী আসতে চাইল না, কিন্তু তিনি জোর করে ধরে নিয়ে এলেন। দিশা অনেকগুলো ব্যাগ দেখে বলল, ইস, আজকের দিনটা এত ভালো যাচ্ছে কেন? বাবাও আমাদের জন্য শপিং করে এনেছেন দেখছি। লুবনা বলল, তাড়াতাড়ি দেখাও না বাবা। হামিদুর রহমান একটা ব্যাগ খুলে একটা নীল সিল্কের শাড়ি বের করে নবনীর হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্য। দিশা, লুবনা, তাহেরার মুখ কালো হয়ে গেল। তামিম কিছুটা লজ্জা পেল। আরেকটা ব্যাগ থেকে একজোড়া জুতা বের করে নবনীকে দিয়ে বলল, এটা তোমার শাড়ির সাথে ম্যাচ করে নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয় কিনা। তোমার সাইজের জুতা তো এইরকমই। নবনী হতভম্ব হয়ে বসে রইলেন শ্বশুরের কাণ্ড দেখে। হামিদুর রহমান আরেকটা ব্যাগ থেকে এক ডালা রেশমি চুড়ি বের করে নবনীর দিকে এগিয়ে দিয়ে বললেন, এগুলোও তোমার। এরপরে বের করলে 3টি সুতি 3 পিস, একটা ল্যাভেন্ডার কালার, একটা কফি কালার, আরেকটা বেবি পিঙ্ক কালার। সবগুলো নবনীর হাতে দিয়ে বলল, এগুলোও তোমার। দিশা আর লুবনা অধৈর্য হয়ে গেল নিজেদের জিনিস দেখার জন্য, কিন্তু তবুও চুপ করে অপেক্ষা করতে লাগলো। হামিদুর রহমান বড় ব্যাগটা থেকে একটা সোনালী রঙের কাঞ্জিবরম শাড়ি বের করলেন। শাড়িটির নিখুঁত কাজ আর কালার কম্বিনেশন দেখে দিশা, লুবনা দুজনেরই মাথা নষ্ট হয়ে গেল যেন। হামিদুর রহমান সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেন, নবনী, এটাও তোমার জন্য। আরেকটা ব্যাগ খুলে একটা পার্স বের করে বলেন, এটাও তোমার। নবনীর বিস্ময়ের সীমা রইল না এত কিছু দেখে। হামিদুর রহমান শেষ 3টা ব্যাগ নবনীর হাতে দিয়ে বলল, এগুলো আর বের করে দেখানোর কিছু নেই। আমি দোকানে গিয়ে সেলস গার্লস মেয়েদেরকে বলেছিলাম আমার বৌমার জন্য কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দিতে। মেয়েটা বলল ওদের কম্বো আইটেম আছে। তারপর হাবিজাবি তেল, সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, ফ্রেশ ওয়াশ, ক্রিম ট্রিম কি কি মিলিয়ে যেন এইসব 3 ব্যাগে এনে দিল। ওদের ফেসবুক পেজের নামও দেওয়া আছে। নবনীর চোখে জল টলমল করতে লাগলো। লুবনা রেগে গিয়ে বলল, বাবা, আমাদের জন্য কিছু আনোনি? হামিদুর রহমান হাই তুলতে তুলতে বলল, তামিম যখন তোদের সবার জন্য এনেছে, তখন তো নবনী জিজ্ঞাসা করেনি ওর জন্য কিছু এনেছে কিনা। তোরা তাহলে জিজ্ঞাসা করছিস কেন? তামিম তোদের উপহার দিয়েছে, নবনী দর্শকের ভূমিকা পালন করেছে। এখন আমি নবনীর জন্য এনেছি, তোরা দর্শকের ভূমিকা পালন করেছিস। হিসেব বরাবর হয়ে গেল। তাহেরা বেগম চেয়ারে একটা লাথি দিয়ে চলে গেল।
হামিদুর রহমান হাসতে হাসতে বলল, তাহেরা, আগামীকাল তোমার গুণধর কন্যাকে পাত্রপক্ষ দেখতে আসবে, সবকিছুর ব্যবস্থা করে রেখো। সকাল থেকে নবনী রান্না শুরু করে দিয়েছে। নবনীর মনে পড়ল এর আগে একবার লুবনাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। পাত্রপক্ষের লুবনাকে পছন্দ না হওয়ায় সমস্ত দোষ গিয়ে পড়েছে নবনীর ওপরে। নবনী পাত্রপক্ষকে নাস্তা কম দিয়েছে বলে নাকি তারা লুবনাকে পছন্দ করেনি। নবনীর আজ হাসি পেল সেই সব ভেবেই। তাই সকালে নিজেই গিয়ে শাশুড়িকে বলল, মা, আজকে তো পাত্রপক্ষ দুপুরবেলা আসবে, আজকে কি শুধু নাস্তার আইটেম দেওয়া যাবে? দুপুরে লাঞ্চের সময়? তাহেরা বেগম মুখ ঝামটা দিয়ে বলল, শুধু নাস্তা দেবো কেন? পোলাও, রোস্ট সবকিছুর ব্যবস্থা করো। আমাদের কি তোমার বাবার বাড়ির লোকেদের মতো ছোট লোক ভাবছো নাকি, যে শুধু চা শরবত খাইয়ে বিদায় দিব? আমরা উঁচু বংশের মানুষ, আমাদের আলাদা একটা সম্মান আছে। নবনী চুপ করে চলে এলো। এই বাড়িতে কোনো কথা উঠলেই সব নবনীর বাবার বাড়িতে গিয়ে থামে। মাঝে মধ্যে খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে তার। নবনীর পেছনে উঠে এলো নবনীর শ্বশুর। দীর্ঘদিন প্রবাসে থাকায় রান্না বান্না সব জানেন হামিদুর রহমান। নবনীকে বলেন, নবনী মা, তুমি আজকে সব কেটে কুটে ধুয়ে দাও, আমি রান্না করব আজকে সব। নবনী লজ্জা পেয়ে বলল, না বাবা, আমি একাই পারবো সব, আপনি যান এখান থেকে, মা দেখলে রাগ করবেন। হামিদুর রহমান আফসোস করে বললেন, আমার ওপরে তোমার অনেক রাগ, তাই না নবনী? আমার জন্য তোমাকে এই বাড়িতে বউ হয়ে আসতে হলো, তার জন্য উঠতে বসতে সবার কথা শুনতে হয়। সব সময় এইভাবে চুপ করে সব মেনে নিও না, মাঝে মধ্যে একটু প্রতিবাদ করো মা। নবনী হেসে বলল, আপনি চা খাবেন বাবা? হামিদুর রহমান কথা না বাড়িয়ে চলে গেলেন। সব রান্না শেষ করতেই নবনীর দুপুর হয়ে গেল। ঘেমে টেমে নবনীর অবস্থা একেবারেই খারাপ। মেহমান এলো বিকালবেলা। লুবনাকে দেখতে আসবে শুনে চট্টগ্রাম থেকে দিশার স্বামী শামীমও এসেছে। ড্রয়িং রুমে তাহেরা, হামিদুর রহমান, তামিম, শামীম, দিশা মিলে মেহমানদের সাথে কথা বলছে। নবনী দ্রুত হাতে টেবিলে খাবার সাজাচ্ছে। খাবার সাজিয়ে নবনী তাহেরা বেগমকে ইশারা করলো। তাহেরা বেগম মেহমানদের নিয়ে টেবিলে এলেন। নবনীর সামনে এলো না কারো। তাহেরা বেগমের পছন্দ না লুবনাকে পাত্রপক্ষ দেখতে এলে নবনী তাদের সামনে যাওয়া। আরো একবার নবনী নাস্তা নিয়ে যাওয়ায় পাত্রপক্ষের নবনীকে পছন্দ হয়ে যায়। এইসব নিয়ে কম কথা শুনতে হয়নি নবনীকে। রুমে এসে দেখে লুবনা নবনীর জন্য গতকাল রাতের আনা সব কসমেটিক, চুড়ি, জুতা পরে বসে আছে। নবনী কিছুই বলল না, কিন্তু নবনীর রাগ হলো তখন যখন লুবনা বলল, গতকাল বাবার এনে দেওয়া কাঞ্জিবরম শাড়িটা দাও তো ভাবি, আমি ওটা পরেই ওদের সামনে যাব। এটা শুনে নবনীর বুকের ভেতরটা কেমন যেন দুরু দুরু করে কাঁপতে লাগলো। নবনী জানে এই শাড়ি একবার লুবনার হাতে গেলে নবনী আর পাবে না। এখনো পর্যন্ত লুবনা নবনীর যেই জিনিস ব্যবহার করে নিয়েছে, একবারের জন্য সেই জিনিস আর ফেরত দেয়নি নবনীকে। নবনী এতটুকু চুপ থেকে বলল, না লুবনা, ওটা বাবা আমার জন্য এনেছে, আমি এখনো ভাঁজ খুলিনি ওই শাড়ির, তোমার বিয়েতে পরবো বলে। ওটা না, তুমি বরং অন্য শাড়ি পরো। শুনে লুবনা হতভম্ব হয়ে বলল, ভাবি, তুমি আমার সাথে তর্ক করছো? নবনীর কিছুটা রাগ হলো লুবনার কথা শুনে। বিরক্ত হয়ে বলল, তর্ক করছো মানে কি লুবনা? তুমি শাড়ি চেয়েছো, আমি দিব না বলেছি, ব্যাস, এখানে তর্ক এলো কোথা থেকে? লুবনার শ্যামলা মুখখানা অন্ধকার হয়ে গেল। নবনী নরম স্বরে বলল, লুবনা, এত ভারী মেকআপ না করলে ভালো লাগতো তোমাকে, তুমি ন্যাচারালি ভীষণ সুইট, তোমার চেহারার লাবণ্যতা ঢেকে গেছে মেকআপের আড়ালে। লুবনা রেগে গিয়ে বলল, তুমি তো দেখছি আজকাল উপদেশ দিতে শুরু করেছো। মা আসুক, সব বলবো আমি মাকে। তুমি কি ভেবেছো বাবা তোমাকে প্রোটেকশন দিবে? বাবার ছুটি আর মাত্র 15 দিন আছে, বাবা আবারও কানাডায় চলে যাবেন। নবনী হেসে বলল, আমাকে রক্ষা করার জন্য তো আমার আল্লাহই যথেষ্ট লুবনা। লুবনা গজগজ করতে করতে নিজের রুমে চলে গেল। তারপর দিশার রুমে গিয়ে দিশার একটা শাড়ি পরলো। খাবার খাওয়ার পর সবাই পুনরায় ড্রয়িং রুমে গিয়ে বসলো। দিশা উঠে এলো লুবনাকে নেওয়ার জন্য। লুবনার রুমে এসে দেখে লুবনা তার শাড়ি পরে বসে আছে। মুহূর্তে দিশার মাথাটা যেন গরম হয়ে গেল, কিন্তু কোনো সিন ক্রিয়েট করলো না। বাসায় গেস্ট থাকায় গেস্ট গেলেই একটা ব্যবস্থা নিবে ভেবে লুবনাকে নিয়ে গেল ড্রয়িং রুমে। লুবনা গিয়ে সবাইকে সালাম করলো। পাত্রের সঙ্গে পাত্রের এক বন্ধু, চাচা, বোন, মামা, খালা, মামি, ফুপু এসেছে।
সবাই লুবনাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। লুবনা সব উত্তর দিল। সবার কথা বলার পর লুবনাকে আর পাত্রকে আলাদা কথা বলার জন্য ভেতরে নিয়ে আসতে বলল সবাই। তাহেরা বেগম এসে নবনীর দরজাটা নক করতে লাগলেন। নবনীর রুমের কথা বলতে দিবেন, কেননা তিনি জানেন লুবনার রুম এখন অগোছালো পড়ে আছে। সাজতে গেলে লুবনা আলমারির সব কিছু বের করে বিছানায় ফেলে রাখে। দিশার রুমে গেলে দিশা রাগ করবে, তাই নবনীর রুমে গিয়েই নিয়ে এলেন। নবনী বের হয়ে লুবনার রুমের দিকে যেতেই পাত্রের মা খালা সবার সাথে দেখা হয়ে গেল। তাহেরা বেগমকে ডেকে পাত্রের মা জিজ্ঞাসা করলো, এটা কে আপা? তাহেরা বেগম বিরক্ত চেপে নিয়ে বলল, আমার বড় বউ। পাত্রের মা খালারা কানে কানে ফিসফিস করতে লাগলো শুনে নবনী আর না দাঁড়িয়ে লুবনার রুমে গিয়ে দরজাটা চাপিয়ে দিল। তারপর সব গোছাতে লাগলো। লুবনার সাথে 5 মিনিটের মধ্যে কথা শেষ করে পাত্র বের হয়ে গেল রুম থেকে। তারপর সবাই বিদায় নিয়ে চলে গেল। হামিদুর রহমান তাদের সাথে গেলেন এগিয়ে দিয়ে আসার জন্য। মেহমান বাসা থেকে বের হতে দিশা গলা ফাটিয়ে চিৎকার করে শামীমকে বলল, তোমার বোন কার থেকে অনুমতি নিয়ে আমার শাড়ি পরেছে? আমার শাড়িতে হাত দিল কিভাবে ও? এই শাড়ি আমার বড় আপার দেওয়া, ও কেন আমার শাড়ি পরেছে? লুবনা চমকে গেল দিশার কথা শুনে। দিশাকে সবাই যেহেতু সামজে চলে, তাই তাহেরা বেগমও মিনমিন করে বলল, রাগ করো না দিশা, নবনীকে বলবো শাড়িটা ধুয়ে দিতে, ও বুঝতে পারেনি, আর কখনো এরকমটা করবে না। লুবনার কান্না চলে এলো, কাঁদতে কাঁদতে বলল, আমি কি করব? বড় ভাবিকে বলেছি গতকাল বাবার আনা শাড়িটি দিতে, উনি তা না দিয়ে উল্টো বলেছে মেজ ভাবির শাড়ি নিয়ে পড়তে, তাই তো আমি নিয়েছি। তাহেরা বেগমের প্রচন্ড রাগ উঠল। লুবনার রুমে গিয়ে নবনীর চুল চেপে ধরে বলল, আমার স্বামীর এনে দেওয়া শাড়ি তুই আমার মেয়েকে দিলি না কেন? তোর বাবার বাড়ি থেকে এনেছিস নাকি শাড়ি তুই? তোর সাহস হলো কি করে নিজে শাড়ি না দিয়ে দিশার শাড়ি দেখিয়ে দিতে? ব্যথায় নীল হয়ে নবনী বলল, এটা সত্যি, আমি শাড়ি দেইনি, কিন্তু দিশার শাড়িও আমি পরতে বলিনি। শামীম এসে বলল, আহ মা, কি করছো? ভাবি ব্যথা পাচ্ছে। তাহেরা চিৎকার দিয়ে বলল, যা এখান থেকে তুই। তারপর নবনীর চুল ছেড়ে দিল। লুবনা কাঁদতে কাঁদতে বলল, শুধু এই না মা, আমি ভাবির কসমেটিক্স দিয়ে সেজেছি বলে ভাবি আমাকে অপমান করেছে। আমাকে বলেছে আমি নাকি দেখতে কালো, সাজলে আমায় মানায় না, বিশ্রী লাগে দেখতে। নবনী হতভম্ব হয়ে গেল লুবনার কথা শুনে, কিন্তু লুবনা বানিয়ে বানিয়ে আরো কথা বলতে লাগলো। নবনীর আর সহ্য হলো না। গতকাল থেকে নবনীর মন ভালো নেই, কিন্তু এখন নবনীর মনে হলো এমনিতেই ও এই বাড়িতে ওর দিন শেষ হয়ে আসছে, তবে আর কিসের আশায় সে চুপ করে থাকবে। লুবনার দিকে এগিয়ে গিয়ে লুবনার গালে একটা কষে থাপ্পড় দিল নবনী। তারপর বলল, আমি সবসময় সব মেনে নেই বলে এই না যে আমার নামে তোমরা সবাই এই সব মিথ্যা অপবাদ দিবে। যা আমি বলিনি, যা আমি করিনি, তা কেন তোমরা বানিয়ে বানিয়ে বলবে? নবনী লুবনাকে থাপ্পড় দিতে তামিম তেলে বেগুনে জ্বলে উঠল। তাহেরা বেগম কিছু করার আগেই তামিম এসে নবনীর 2 গালে 2টো থাপ্পড় দিল। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হলো আমার ফুলের মতো বোনের গায়ে হাত তোলা? নবনী গালে হাত রেখে বলল, যেভাবে তোমার আর তোমার মায়ের সাহস হয়েছে আমার গায়ে হাত তোলার, সেভাবেই। তামিম আরো ক্রুদ্ধ হয়ে গেল। এগিয়ে এসে নবনীর চুল চেপে ধরে বলল, তোকে আজ খুন করেই ফেলবো আমি। নবনী দমে গেল না এবার। তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তা তো মারবেই, তাহলে তো সুযোগ হয়ে যাবে বুক পকেটে যার ছবি নিয়ে ঘুরে বেড়াও তাকে বউ করে আনতে। তামিম রেগে দিশা হারিয়ে বলল, সে অন্তত তোর মতো ফকিরের মেয়ে না, মাস শেষে 25,000 টাকা বেতন পায়। নবনীর কথা শুনে সবাই চমকে গেল। তাহেরা বেগম তামিমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, কি বলছিস এইসব? তামিম নবনীকে ছেড়ে দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। তামিমের থাপ্পড়ের সাথে নবনীর ঠোঁট কেটে গেল দাঁতের সাথে লেগে। নবনী টলমল পায়ে নিজের রুমের দিকে চলে গেল। তামিম বাসায় ফিরল রাত 10টায়। অন্যদিন তামিমের জন্য নবনী ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করে। তামিম এলে একসাথে খায়, কিন্তু আজ আর অপেক্ষা করেনি। নিজের খাবার রাত 8টার মধ্যে খেয়ে রুমে গিয়ে বই নিয়ে বসে পড়েছে। নবনীর মন আজ ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। বিয়ে হয়েছে নবনীর 3 বছর। এই 3 বছরে নবনী জীবনের সব শখ আহ্লাদ বাদ দিয়ে দিয়েছে সবাইকে খুশি রাখতে গিয়ে। হাতে মেহেদি পরার খুব শখ ছিল নবনীর,
দুই হাত ভরে কাচের চুড়ি পরতে ভালোবাসতো টানা টানা দুই চোখে গাঢ় করে কাজল দিতে, নবনীর জন্য মেহেদি চুড়ি কাজল আনতে। বাবার কখনো ভুল হতো না। নবনী বসে বসে সাজতো, বাবা কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নবনীর মাকে বলে ডাকতো, নবনীর মা, দেখা যাও তুমি, আমার ঘরে আল্লাহ ওই আসমানের চাঁদ পাঠাইয়া দিছে। ও নবনীর মা, দেখা যাও, আমার কুড়ে ঘরে এক রাজকন্যা বাস করে। আল্লাহ আমার মায়েরা বড় যতন কইরা বানাইছে। নবনীর মা, আমার সবগুলো পোলা মাইয়া এক একটা চাঁদের টুকরা। রাবেয়া বেগম সামনে আসতেন না, তবে নবনী মায়ের কান্নার শব্দ শুনতে পেত। কে জানে, হয়তো রাবেয়ার ভয় পেতেন গরিবের ঘরে এমন রূপ নিয়ে জন্ম নেওয়া মেয়ের ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে। নবনীর বাবা গরিব হলেও তিনি সবসময় সন্তানের খুশির কথা আগে চিন্তা করতেন। নবনীর মনে আছে, বাবার ছোট্ট একটা চায়ের দোকান আছে। ঈদের সময় বাবা দোকানের জন্য মাল না উঠিয়ে 4 ছেলে মেয়ে স্ত্রীর জন্য ঈদের কাপড় কিনতেন। নবনীর মা রাবিয়া ভীষণ রাগ হতো এই স্বভাবের জন্য, কিন্তু নবনীর বাবা হাশেম আলী এসবে পাত্তা দিত না। তিনি হেসে বলতেন, আমার পোলা মাইয়ারা নতুন কাপড় পইরা হাসি মুখে ঘুরতাছে, এইটা তো আমার জন্য ঈদের বড় আনন্দ। এই আনন্দ আমি পামু কই? দোকানে লাখ টাকা বেচা কিনা কইরা কি আর এই আনন্দ কিনতে পারো? রাবিয়া বলতো, এরপর যে পোলা মাইয়া না খাইয়া মরবো, সেই কথা কি ভুইল্লা গেছেন? হাশেম আলী ভোলেনি কিছুই, ভুলতো না। কিস্তি থেকে টাকা তুলতো, তারপর দোকানের জন্য মাল কেনার জন্য। বছর ধরে সুদ সমেত সেই কিস্তির টাকা পরিশোধ করতে করতে জীবন শেষ হয়ে যেত। নবনী যখন বড় হলো, বুঝতে শিখলো সব তখন থেকে ঈদের জামা গায়ে দেয় না। অভাবের সংসারে বেড়ে ওঠা শিশুরা অল্প বয়সেই বুঝদার হয়ে যায়। তেমনি নবনীর 4 ভাই বোন সবাই কম বয়সে বুঝে গিয়েছিল তাদের সংসারের আসল রূপটা কেমন। এরপর থেকে কেউ কখনো বাবার কাছে ভালো খাবার ভালো কাপড়ের আবদার করেনি। বাবার কথা ভাবতেই নবনীর বুক ফেটে কান্না এলো। কতদিন বাবাকে দেখে না। হাশেম আলী মেয়েকে দেখতে এসেছিলেন 2 বছর আগে। তাহেরা নবনীর মাকে সেই দিনই ফোন করে বলেছেন হাশেম আলী যাতে তাদের বাসায় না আসে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন হাশেম আলীর পোশাকের দিকে তাকালেই নাকি বুঝে যায় তার দন্যতা। তাহেরার প্রেস্টিজে লাগে প্রতিবেশীরা হাসাহাসি করুক, এটা তাহেরা চায় না। নবনীর সেই দিন ইচ্ছে করেছিল মরে যেতে। এই কথা ঠিক 2 জন প্রতিবেশী তাহেরাকে জিজ্ঞাসা করেছিল, উনি কে হন তাহেরার? তাহেরা নিজের সম্মান বাঁচাতে বলেছিল, তাদের গ্রামের বাড়ির পাহারাদার। হাশেম আলী লিফট ব্যবহার করতে জানে না বলে সিঁড়ি দিয়ে 4 তলায় নবনীদের বাসায় এসেছিল। সিঁড়িতেই অনেকে হাশেম আলীকে দেখে। এরকম অভিজাত ফ্ল্যাটে এরকম গেস্ট কারোর আসে না, তাই কৌতূহলী হয়ে কেউ কেউ জিজ্ঞাসা করেছে। নবনী বলতে চেয়েছিল উনি নবনীর বাবা, কিন্তু তাহেরা আর তামিমের চোখ রাঙানির সামনে বলতে পারেনি। এইসব ভাবতে ভাবতেই নবনী নামাজের জায়নামাজ বিছিয়ে সিজদাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কান্নার পর নিজেকে শান্ত করে এক সিদ্ধান্ত নিল, সেটা সে কাউকে বলবে না বলে ঠিক করলো, শুধু একদিন করে দেখিয়ে দিবে। তাহেরা ছেলে বাসায় ফিরতেই খপ করে হাতটা চেপে ধরে লুবনার রুমে নিয়ে গেলেন। তারপর দরজাটা বন্ধ করে দিলেন। কাহিনী কি, সোজাসুজি বল আমাকে। তামিম তখন রাগের মাথায় যদিও কথাটা বলেছিল, কিন্তু সে তো চায়নি কখনো বাসায় এইসব জানাজানি হোক। আমতা আমতা করে বলল, আরে ধুর মা, কি বলো, এরকম কিছুই না। আমার এক কলিগ আমাকে একদিন কল দিয়েছে, এইসব নিয়ে নবনী মিথ্যা কথা বানিয়ে বলেছে। আমাকে প্রতিদিন এইসব নিয়ে কথা শোনায়, তাই তখন রাগের মাথায় এই কথা বলে ফেলেছিলাম। রাবিয়া হেসে বলল, তামিম, যেমন করে আমি জানি তেমন করে তুইও ভালো করেই জানিস নবনী মিথ্যা কথা বলার মেয়ে নয়। ও কখনো কারোর নামে মিথ্যা কথা বলেনি। আজকে লুবনা যা বলেছে ওইসব মিথ্যা বলেছে, এটা আমি যেমন বুঝি তুইও তেমন বুঝছিস। লুবনাও জানে সেটা। আমার কাছে গোপন করিস না। তুই যদি চাস ওই মেয়েকে ও তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব আমি। তোর বাবা বিদেশে চলে গেলেই সত্যি করে বল আমাকে তুই, বিষয়টা কি আসলে? তামিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার এক কলিগ আছে মা, নিতু। আমার ওকে ভালো লাগে, ওরও আমাকে ভালো লাগে, মাঝে মাঝে কথা হয়। এমন না যে আমি সত্যি ওকে বিয়ে করতে চাই বা ওকে না পেলে মরে যাব, এমন কিছু না মা। তাহেরা ছেলের গালে চড় মেরে বলেন, এরকম কিছু না মানে কি? অবশ্যই ওই মেয়ের সাথে তোর বিয়ে দেব আমি।
নবনী হচ্ছে ফকিরের মেয়ে, ফকির। তুই একবার ভাবতো, মাস শেষে বইয়ের 25,000 টাকার বেতন আমার হাতে তুলে দিবে, 500 টাকার 50টা নোট। তুই চিন্তা করবি না বাবা, ওই ফকিরের মেয়ে ফকিরকে আমি রাখবো না। তামিম কিছুটা ভয় পেল। বাবা মা দুজনেই তামিমের প্রিয়। নবনীকে তার বাবা পছন্দ করে এনেছে। নিতুকে বিয়ে করলে বাবা ভীষণ মনে কষ্ট পাবেন। বাবাকে তামিম কষ্ট দিতে চায় না। তার লক্ষ্য তো নিতুকে কৌশলে একবার বিছানা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। নিতু যতই বলুক বিয়ের আগে না, কিন্তু তামিম জানে আস্তে আস্তে সে নিতুকে কনভিন্স করতে ঠিকই পারবে। তাহেরা বেগম হাসি মুখে উঠে এলেন ছেলেকে খাবার দিতে। টেবিলে বসে তামিম খাচ্ছে। হামিদুর রহমান উঠে এলেন চা খাওয়ার জন্য। নবনীকে ডেকে বলেন, আমাকে 1 কাপ চা দিতে পারবে নবনী? কান্না করতে করতে নবনীর চোখটা লেগে এলো কিছুটা। শ্বশুরের ডাক শুনে উঠে গেল বাহিরে। রান্নাঘরে নবনী চা বানাচ্ছে। তখনই হামিদুর রহমানের ফোনটা বেজে উঠল। তাহেরা আর চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কে? হামিদুর রহমান জবাব দিলেন, পাত্রপক্ষের কল। তাহেরা খুশিতে ডগমগ হয়ে বললেন, স্পিকারে দিয়ে কথা বলেন। হামিদুর রহমান লাউড স্পিকার অন করে হ্যালো বলতেই ওপাশ থেকে ঘটকের গলা ভেসে এলো। রান্নাঘর থেকে নবনী স্পষ্ট শুনতে পেল ঘটক বলছে, ভাই সাব, এই বিয়ে হবে না, ছেলের মেয়েকে পছন্দ হয়নি। তাহেরা বেগমের মাথায় যেন বজ্রপাত হলো এই কথা শুনে। ছেলে তো আপনি দেখেছেন, মাশাআল্লাহ, বড় চাকরি, দেখতেও ভালো। কিন্তু ছেলে আপনার মেয়ের হাত পায়ের দিকে তাকিয়ে দেখেছে। মেয়ের মুখে ধবধবে সাদা, কিন্তু হাত পা কালো। ছেলে একজন সরকারি চাকুরিজীবী, সমাজের উঁচু শ্রেণীর মানুষ। অন্য 10 খানের বউকে নিয়ে যেতে হবে। কালো বউকে দেখলে নাকি সবাই ছেলেকে নিয়ে হাসাহাসি করবে, এই জন্য ছেলে নিষেধ করে দিয়েছে। তাছাড়া আপনার আশেপাশের মানুষকে ছেলের মা আপনার মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। সবাই বলেছে আপনার মেয়ের নাকি না কুচু স্বভাবের, ভীষণ দেমাগী, মানুষকে সম্মান দিতে জানে না। প্রায় সময় নিজের বড় ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করতে শোনা যায়। এইসব কথা পাত্রপক্ষকে বলতে হয় নাকি? নবনী মনে মনে বলল, আল্লাহ, লুবনার জন্য তুমি এর চাইতেও ভালো কোনো পাত্রের ব্যবস্থা করে দাও। তামিম আর খাবার খাওয়া হলো না। হামিদুর রহমান নবনীকে ডেকে বললেন চা না বানাতে, খেতে ইচ্ছে করছে না তার এখন আর। নবনী এস্তোপায়ে নিজের রুমের দিকে যেতে লাগলো, যাতে করে তাহেরা বেগমের সাথে দেখা না হয়। কিন্তু তাহেরা বেগম নবনীকে দেখেই বলতে লাগলেন, সব দোষ এই ছোটলোক মেয়ের। এই ছোটলোক মেয়ের ভালো করে রান্না বান্না করেনি, বেশি আইটেম রান্না করেনি, তাই তো ওরা সম্বন্ধ নাকচ করে দিল। আমার মেয়ের খুঁত ধরে। আসল কথা তো আমার মেয়ে না, মূলত খাবারের জন্যই ওরা এইসব বলেছে। আমার মেয়ে কোনোদিনও কারোর সাথে ঝগড়া করে না। এই ফকিন্নির মেয়ের সাথে তো ও পারতে কথাই বলে না। এইসব কান পড়া এই ফকিন্নির মেয়ে আশেপাশের বাসায় গিয়ে আসছে বলে এই জন্য এইসব মানুষ এইসব বলতে পারছে, নয়তো ভেতরের খবর বাহিরের মানুষ কিভাবে জানবে? শাশুড়ির চিৎকার শুনে দিশা বের হয়ে এলো। এসে এইসব শুনতে পেয়ে মুচকি হাসলো। দিশা মাঝে মাঝে সবার ফ্ল্যাটে যায়। বাসার কথা উঠলে এইসব সে নিজেই বলে দেয়। মিথ্যে তো কিছু বলে না। বাসায় শাশুড়ি ননদ যা করে তাই বলে। নবনী এবার চুপ থাকতে পারল না, রেগে গিয়ে জবাব দিল, মা, কাউকে পছন্দ করতে হলে 10 রকমের খাবার খেয়ে পছন্দ করতে হয় না। 1 গ্লাস পানি দিলেও যাকে পছন্দ হবার তাকে পছন্দ হয়েই যাবে। আর আপনার বাসায় চাকরের কাজ করতে করতে আমি দম ফেলারই সময় পাই না, সেখানে মানুষের বাসায় গিয়ে এইসব নিয়ে আলোচনা করার সময় আমি কোথায় পাবো? তাহেরার ইচ্ছে করলো নবনীর গালে আরেকটা থাপ্পড় বসাতে, কিন্তু হামিদুর রহমান সাহেব সামনে থাকায় সেই ইচ্ছেটা দমন করলো। নবনী আর সহ্য করতে পারল না। সোজা শ্বশুরের কাছে গিয়ে সবকিছু বলল, যা যা ঘটেছে এখানে তিনি না থাকার সময়। ও বলল এই বাসায় নবনী আর থাকতে পারবে না। তার বাবার বাড়ি গরিব হলেও সেখানে শান্তি আছে। ভালো খাবার খেয়ে এই অশান্তি ভোগ করতে করতে নবনী হাঁপিয়ে গেছে। এই সব থেকে সে মুক্তি চায়। হামিদুর রহমান সাহেব চমকে গেলেন এই সব শুনে। মাথায় রক্ত উঠে গেল তার। নবনীকে জিজ্ঞাসা করলো, ওই মেয়ের নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ বাবা, আছে। হামিদুর রহমান নাম্বার নিয়ে আসতে বললেন। তামিম বসে বসে দোয়া ইউনুস পড়তে লাগলো। নবনী হামিদুর রহমানের ফোনের নাম্বারটা তুলে ডায়াল করলো। রিং হতে লাগলো। তামিম বারবার মনে মনে বলতে লাগলো, আল্লাহ, ফোন যাতে না তোলে নিতু, নিতু ফোন তুলিও না প্লিজ।
তামিমকে নিরাশ করে ওপাশ থেকে সুরেলা গলায় নিতু সালাম দিয়ে বলল, কাকে চাই? তামিম ছুটে এসে হামিদুর রহমানের পাটা চেপে ধরল, মৃদু স্বরে বলল, প্লিজ বাবা, কিছু বলবেন না নিতুকে। অফিসে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমি নিজে নিতুর সাথে সম্পর্ক যত দ্রুত সম্ভব শেষ করে দিব। বাবা, এইভাবে আমাকে অপমানিত কইরেন না। হামিদুর রহমান সাহেব নবনীর দিকে তাকালো। নবনী দুই চোখ জলে টইটুম্বুর হয়ে আছে। হামিদুর রহমানের ভীষণ মায়া হলো নবনীর জন্য। পা ঝাড়া দিয়ে তামিমকে সরিয়ে দিয়ে বলল, আমি হামিদুর রহমান, তামিমের বাবা। নিতু আবারও সালাম দিয়ে বলল, কেমন আছেন বাবা? তামিম আপনাকে আমাদের সম্পর্কের কথা জানিয়েছে তাহলে? হামিদুর রহমান জবাব দেওয়ার আগে তাহেরা এসে ফোড়ন কেটে কল নিল। কল কেটে দিয়ে হামিদুর রহমানের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না? তোমার ছেলের মান সম্মানের কথা না ভেবে এই মেয়েকে কল দিয়ে সব বলতে যাচ্ছিলে যে? হামিদুর রহমান হেসে বলল, লজ্জা আমার কেন করবে? লজ্জা তো তোমার গুণধর ছেলের করা উচিত। ঘরে বউ থাকার পরেও অফিসের অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক গড়েছে। ওকে এখনো আমি জুতো পিটা করিনি, এই তো ঢের ভালো। তাহেরা চেঁচিয়ে পড়ল, এই ছোটলোক মেয়েকে আমি কখনোই ঘরের বউ বলে মানিনি, মানি না, আর মানবও না। আমার ছেলেও মানে না। আমার ছেলে যাকে পছন্দ তাকেই সে বিয়ে করবে। এই মেয়ে সতীনের সাথে সংসার করতে পারলে ভালো, না হলে চলে যাক। হামিদুর রহমান রেগে গিয়ে স্ত্রীর গালে কষে একটা থাপ্পড় দিতে গেলেন, কিন্তু নবনী শ্বশুরের হাতটা চেপে ধরে ফেলল। তাহেরা ফোঁস করে বলল, এই ছোটলোক মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলতে এসেছিলে? আজ একটা এসপার ওসপার হতে হবে এর, নয়তো আমি তাহেরা তোমার ভাত খাবো না। নবনী আর এইসব স্ট্রেস সহ্য হলো না, মাথা ঘুরতে লাগলো। ধপ করে নবনী সোফায় বসে পড়ল। তাহেরা কাঁদতে কাঁদতে নিজের ননদদের বোনেদের কল দিল। তারপর সবার কাছে বানিয়ে বানিয়ে হামিদুর রহমান আর নবনীর নামে বিচার দিল এবং শেষ সিদ্ধান্ত নিল, হয় নবনী থাকবে, না হয় বাসায় সে থাকবে। তাহেরার কথা শুনে দিশা বলল, মা না থাকলে আমিও থাকবো না বাবা। লুবনা তখনই বলে উঠল, মা যেখানে যাবে আমিও সেখানেই যাব। হামিদুর রহমান দাঁত কিড়মিড়িয়ে বলল, সিনেমা পাইছো তোমরা আমার লগে? সিনেমা দেখাইতে আসছো না? নবনী এই বাসায় থাকবে, এখানেই থাকবে। তোমাদের জন্য সদর দরজা খোলা আছে, বের হয়ে যাও। তামিম মাথা হেট করে দাঁড়িয়ে আছে। শামীম নিশ্চুপ। ব্যক্তিগত জীবনে ভীষণ অসুখী শামীম, এজন্য বাসা থেকে দূরে থাকে। নিজে ইচ্ছে করে পোস্টিং ঢাকা থেকে ট্রান্সফার করিয়ে চট্টগ্রামে নিয়ে গেছে। আবেগে পড়ে তিশাকে বিয়ে করাটাই শামীমের জন্য সবচেয়ে বড় ভুল ছিল। অল্প বয়সে ঠিক ভুল বোঝার আগেই মায়ের বুদ্ধিতে বিয়ে করে ফেলল। তার উপরে বাসায় প্রতিদিন মা বোনের এইসব ড্রামা দেখতে দেখতে শামীম বিরক্ত। মাঝে মাঝে সে অবাক হয় বড় ভাইয়ের নিরুবুদ্ধিতা দেখে। শামীম মাঝে মাঝে ভাবে, তামিম কি আসলেই ব্যক্তিত্ব সম্পন্ন কোনো মানুষ? তাহেরা বেগম কাঁদতে কাঁদতে নিজের রুমে গিয়ে বোরখা গায়ে দিলেন। নবনীর মনে হচ্ছে জাহান নামে আসে সে যেন। 15 দিন পরে তাহমিদুর রহমান চলে গেলে তার অবস্থা এরা সবাই মিলে কি করবে তা ভাবতেই নবনীর গাটা যেন শিউরে উঠল। তাহেরা বেগম বের হতে যেতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, আল্লাহর দোহাই আমার, মা আপনি কোথাও যাবেন না। আপনার সংসার আপনারই সব। আমি তো 2 দিনের অতিথি এখানে, যেতে হয় আমি যাব। হামিদুর রহমান এবার ধমক দিয়ে বলল, বাজে কথা বলো না নবনী, তুমি কোথাও যাবে না। নবনী শ্বশুরের সামনে গিয়ে 2 হাত জোড় করে বলল, প্লিজ বাবা, এবার ক্ষান্ত হন। আপনি একবার ভেবে দেখুন না বাবা, আমি এই বাসায় কার কাছে থাকব? বিয়ের পর একটা মেয়ের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হয় তার স্বামী। তার জন্য ঢাল হয়ে দাঁড়ায় তার স্বামী। স্ত্রীকে সব বিপদ থেকে রক্ষা করে স্বামী। কিন্তু আমার কে আছে বাবা? যেখানে আমার স্বামী আমার নেই, সেখানে বেহায়ার মতো মাটি কামড়ে পড়ে থাকবো কেন? আপনি বলেন আমাকে। যেখানে আমার জন্য আমার স্বামীর ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে আমি কিভাবে থাকব? আপনি আর আমাকে আটকাবেন না বাবা। আপনি যদি একবারের মতো আমাকে নিজের আপন কেউ ভেবে থাকেন, তবে আপনার কাছে অনুরোধ, আমাকে এখানে থাকতে বলবেন না, আমাকে যেতে দিন। হামিদুর রহমান বলার মতো আর কোনো কথা পেল না। নবনী রুমে গিয়ে একটা পাঞ্চ ক্লিপে চুলটা আটকে এসে বলল, আমি যাই বাবা, আপনি পারলে আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। হামিদুর রহমান নবনীকে দাঁড়াতে বলে নিজের রুমে গেলেন। তারপর ফিরে এলেন একটা বড় হরলিক্সের কৌটা হাতে নিয়ে।
নবনীকে সোফায় বসতে বলে কৌটা থেকে গহনা বের করে একটা রুমালে নিলেন। তাহিরা, লুবনা, দিশা সবার চোখ কপালে উঠে গেল সব গহনা দেখে। হামিদুর রহমান বলেন, এগুলো তোমার বিয়ের গহনা, আমি তোমার জন্যই এনেছিলাম। তুমি নিজের কাছে রাখোনি, তোমার শাশুড়ির কাছে রেখে দিয়েছিলে। তোমার সব গহনা তুমি নিয়ে যাবে। আর এই যে হার, কানের দুল, চুড়ি দেখছো, এখানে 8.5 ভরি স্বর্ণ আছে। আমি এগুলো এবার দেশে আসার সময় এনেছিলাম। ভেবেছিলাম আমার ঘরের নতুন অতিথি আসার খবর পেলে এগুলো তোমাকে দিয়ে যাব, তাকে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে। এগুলোও তোমার এখন থেকে। নবনী চমকে গেল। না বাবা, এগুলোর একটাও আমি চাই না। পৃথিবীতে নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আমার সেই অলংকার যখন নেই, এই সোনার অলংকার আমার কি হবে বাবা? হামিদুর রহমান বললেন, এগুলো তোমার এই বাবার পক্ষ থেকে তোমার জন্য উপহার। অথবা ধরে নাও, তোমার জীবনের যে 3টা বছর আমার জন্য নষ্ট হয়েছে, তার জন্য আমার পক্ষ থেকে সামান্য ক্ষতিপূরণ। জানি 1000 ভরি সোনা দিলেও সেই ক্ষতিপূরণ হবে না। তবে তুমি এগুলো ফিরিয়ে দিলে আমি ভীষণ কষ্ট পাবো। নবনী 2 হাত পেতে নিল সব। হামিদুর রহমান নবনীর হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। হামিদুর রহমান নবনীকে নিয়ে বের হয়ে যেতেই তাহেরার বুকটা চেপে ধরে সোফায় বসে পড়ল। তামিম, দিশা, লুবনা ছুটে এলো। কি হয়েছে জিজ্ঞাসা করতে লাগলো সবাই। শামীম দাঁড়িয়ে রইল আগের জায়গায়, শুধু অপেক্ষা করছে ভোর রাতের, কখন বাস ধরবে সে আর এইসব ড্রামা থেকে নিজেকে দূরে নিয়ে যাবে। তাহেরা কাঁদতে কাঁদতে বলল, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। তোর বাবা ওই মেয়ের সব সোনার গহনা দিয়ে দিল। ওখানে মোট 15 ভরি স্বর্ণ ছিল। হায় আল্লাহ, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। দিশা হেসে বলল, মা, এত ভাবছেন কেন? আপনার চোখের বালি যে দূর হয়ে গেল এই এক অছিলায়, এটা অন্তত খুশি হন। তাহেরা ফোঁস করে বলে উঠল, কি বলছো তুমি এসব দিশা? 15 ভরি সোনার দাম জানো তুমি? না হলে তো 10-15 লাখ টাকা হবে ওখানে। এত গহনা আমার ওই ফকিন্নির মেয়ে নিয়ে গেল। আমি মামলা করব। তোমার শ্বশুর যাক খালি দেশ থেকে একবার, আমি গিয়ে ছিনিয়ে নিয়ে আসবো এই সব। তামিম নিজের রুমে চলে গেল। তামিমের পেছনে শামীমও গেল। বিছানায় শটান হয়ে শুতেই শামীম বলল, কাজটা কি ঠিক হলো ভাইয়া? তামিম জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলল, আমি এখনো বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল, অথবা আমার কি করা উচিত এখন। শামীম হেসে বলল, খাঁটি সোনা চিনলে না ভাইয়া? ভাবির মতো চমৎকার একটা মেয়েকে এইভাবে মায়ের কথাই ছেড়ে দিলে? ভাইয়া, কাজটা ভালো করলে না। তামিম জবাব দিল, আমার সমস্যা তুই কি বুঝবি? তোর শ্বশুরবাড়ির মতো তো আর আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। প্রতিদিন মায়ের কত কত অভিযোগ থাকে। মায়ের কান্না আমার সহ্য হয় না। তাও যদি নবনী দিশার মতো হতো। শামীম এবার হেসে বলল, দিশার মতো হলে তুমি আরো আগেই আত্মহত্যা করতে ভাইয়া। দিশা আমার গলার কাটার মতো বিঁধে আছে, না পারছি গিলতে আর না পারছি ফেলতে। তুমি জানো ভাইয়া, প্রায় 1.5 বছর হতে চলল দিশার সাথে আমি ঘনিষ্ঠ হই না। মা দিশার পরিবার সম্পর্কে জানার পর পাগল হয়ে গেছে দিশাকে বিয়ে করার জন্য। 22 বছর বয়সে নয়তো আমার মতো ছেলেকে বিয়ে করে। আমি তো দিশাকে ভালো করে বুঝেই উঠতে পারিনি, তার আগে বিয়ে করে ফেললাম। তোমার বিয়ের আগে নিজে বিয়ে করে নিলাম। কত বড় নির্লজ্জ হলে এমন একটা কাজ কেউ করে ভাইয়া? দিশা আমার কোনো কথাই শোনে না ভাইয়া, পুরোপুরি আমার কন্ট্রোলের বাইরে। আজ এই ফ্রেন্ডের বার্থডে তো কাল আরেক ফ্রেন্ডের পার্টি, পরশু হ্যাং আউট, এইসব করেই ও দিন কাটায়। একটাই পাওয়ার ওর, ওর বাবার অনেক সম্পদ আছে। 2 ভাইয়ের আদরের বোন একজনও। আমি কিছু বললেই মা পারে না আমাকে গুলি করে। আচ্ছা তুমি বলো ভাইয়া, দিশার বাবার সম্পদ দিশা পেলে তাতে আমার কি লাভ, মায়ের কি লাভ? মাকে কি দিশা দিয়ে দেবে সব? তবে কেন মা এইসবের লোভে পড়ে এই রকম করে? দিশা কি আজ পর্যন্ত মাকে 1 কাপ চা বানিয়ে খাইয়েছে? বাবাকে একবার খাবার বেড়ে দিয়েছে? কি করেছে ও? তবুও মায়ের কাছে ও ভালো, কারণ ওর বাবা ধনী। অথচ ভাবি যে সকাল থেকে রাত অবধি খেটে যায়, তার কোনো দাম নেই। কেন মায়ের মেন্টালিটি এমন? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে তোমার স্বভাব কেন এমন আমি তাও জানি না। এইটুকু বলবো, অনেক বড় ভুল করছো তুমি। শামীম চলে যাওয়ার পর
তামিম উঠে বসে বসে ভাবতে লাগলো সবকিছু নিয়ে, কিন্তু ভেবে পেল না তার এখন কি করা দরকার। গাড়িতে বসে নবনী একটা কঠিন সিদ্ধান্ত নিল। যত দ্রুত সম্ভব তামিমকে সে ডিভোর্স দিবে, নিজের কেরিয়ার এমনভাবে গড়ে তুলবে যেন তাহেরা বেগম একদিন তার কাছে আসতে বাধ্য হয়, আর পেছনে ফিরে তাকাবে না সে। সব মায়ার বাঁধন ছিন্ন করে নিজেকে নিয়ে এবার ভাববে। নবনী বাবার বাড়িতে যেতে যেতে রাত 1টা বেজে গেল। নবনীর বাবার বাড়ি ঢাকার বাহিরে। হামিদুর রহমান নবনীকে তার বাবার হাতে তুলে দিয়ে বলেন, আমি পারলাম না ভাই, আপনার হীরের টুকরো মেয়েকে আমার বাড়ির বউ করে উপযুক্ত সম্মান দিয়ে রাখতে পারলাম না। নিজের কাছে আমি আজ নিজেই সবচেয়ে বড় অপরাধী। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার মাকে আমি নিজ হাতে আপনার হাতে তুলে দিয়ে গেলাম, আজ আবারও। আমি জানি পরের জন্ম বলে কিছু নেই, নয়তো পরের জন্মে নবনীর বাবা হতে চাইতাম আমি। তবে আল্লাহর কাছে চাইব, সব বাবাকে আমার ছেলের মতো ছেলে না দিয়ে আল্লাহ যেন এইরকম একটা মেয়ে দেয়, তাহলে সে বেঁচে থাকতেই বেহেশতের শান্তি পাবে। হাশেম আলী কিছুই বুঝতে পারল না। রাবেয়া ঘরের বারান্দায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছেন। কিছু না বুঝলেও বেয়াই সাহেবের কথা শুনে এটুকু বুঝেছেন রাবেয়া, তার মেয়ে একেবারেই শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে। হামিদুর রহমান হাশেম আলীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে গেলেন। নবনী কারোর সাথে কোনো কথা না বলে ঘরে ঢুকে গেল বড় একটা ব্যাগ নিয়ে। নবনীকে তখন কাউন্টারে বসিয়ে রেখে হামিদুর রহমান সাহেব কিছুক্ষণের জন্য বের হয়েছিলেন। ফিরলেন একটা ব্যাগ হাতে নিয়ে, নবনীকে দিয়ে বলেন, আগামীকাল সকালে সবাইকে নিয়ে খুলে দেখিও। হাশেম আলী বারান্দায় রাখা পাটিতে বসে পড়লেন। রাবেয়া তার পাশে বসে আতঙ্কিত স্বরে জিজ্ঞাসা করলো, কি এমন হয়েছে কন্ত? বিআই সাহেব এইগুলো কি সব কইয়া গেল? আমার নবনীর লগে ওরা কেন খারাপ কিছু করেনি তো? রাইতে 1টা বাজে মায়াডারে দিয়া গেল, আমার কেমন জানি ভাল লাগতেছে না। হাশেম আলী নিজের স্ত্রীর হাত চেপে ধরে বলল, এত চিন্তা করার কিছুই নাই নবনীর মা। আমার মায়ারে আল্লাহ পাক কি পরিমাণ ধৈর্য, জ্ঞান, বুদ্ধি, বিনয় দিছে তা তো কেউ না জানলেও অন্তত আমরা দুইজন ভালো কইরাই জানি। আমার 4টা পোলা মাইয়া, আজ পর্যন্ত কেউ একটা কথা কইতে পারছে তাদের নিয়া? আমি গরিব মানুষ হইতে পারি, কিন্তু গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে আমার পোলা মায়া গদিয়া। সবাই কয় হাশেম আলী গরিব হইলে কি হবে, পোলা মাইয়া দিয়া সুখী। আমগোর টাকা পয়সা থাইকাও পোলা মাইয়া মানুষ করতে পারলাম না। তুমি নবনীরে একটা কথাও জিগাইবা না। আমার মাইয়া নিজে থেইকাই যখন মনে করব কিছু কওন দরকার আমগর, তখনই কইব। আর যদি না কয় তো নাই, নিজে থেকে একটা কথাও আমার মাইয়ারে তুমি জিগাইতে যাইবা না। আমার মাইয়াডা মনে কষ্ট পাইব, হয়তো মনে করব বাপের বাড়ি একেবারে চইলা আসিয়া বাপ মায়ের ওপরে বিরক্ত হ্যার ওপর। রাবিয়া স্বামীর মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, এগুলো আপনি কি কন? মাইয়া কি শুধু আপনার একার, আমার না? আমার মারে হেরা 3 বছরে 2বার আমার বাড়ি আসবার দিছে, তাও 2 দিন কইরা 4 দিন থাকছে। আমার কি অন্তর পড়ে নাই মাইয়ার লাগিয়া, তাকে দেখবার লাগি? আমার মাইয়া যে আমার বুকে ফিরে আইছে, এইটাই কম কি? নবনী টিনের বেড়ার সাথে দাঁড়িয়ে বাবা মায়ের সব কথাগুলো শুনল। কৃতজ্ঞতায় নবনীর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সব বাবা মায়েরা কেন এরকম হয় না? বেশিরভাগ ডিভোর্সের পর দেখা যায় মেয়েরা বাবার বাড়িতে যেন সবার কাছে বোঝা হয়ে যায়। বাবা মাও মেয়েরকে সহ্য করতে পারে না, উঠতে বসতে কথা শোনায়, অথচ মেয়েটার মনের খবর কেউ জানতেও চায় না। বুকের ভেতরে কি একটা কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে তা কেউ দেখতেও চায় না। সবাই এসে উপদেশ দিয়ে যায়, মাইয়া মানুষের একটু সহ্য করে চলা উচিত শ্বশুর বাড়িতে। সব ডিভোর্সের জন্য সবসময় মেয়েদের দিকেই আঙ্গুল তোলে। নবনীর ঘরে 3 রুম। এক রুমে বাবা মা থাকে, আরেক রুমে নবনীর ভাই সাব্বির থাকে, আর এক রুমে ফাল্গুনী আর চৈতালি থাকে। নবনীর বোনেদের রুমে গিয়ে দেখে দুইজনই জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। মুগ্ধ হয়ে নবনী তাকিয়ে রইল বোনেদের দিকে। আল্লাহ কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ চৈতালি আর ফাল্গুনীকে বানিয়েছে দেখলেই নবনীর বুকের ভেতরটা আনন্দেও অনুভব হয়। ফাল্গুনী আর চৈতালি দুজনেই যমজ। নবনীর মনে আছে যেদিন তার 2 বোন জন্ম নিল, নবনীর সে কি আনন্দ। সর্বপ্রথম নবনী বোনেদের কোলে নিল। হাশেম আলী একসাথে 2 কন্যা সন্তান দেখে আনন্দে কেঁদে দিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। নবনী 2 বোনের নাম রাখলো ফাল্গুনী আর চৈতালি, কেননা তখন বসন্তকাল ছিল। নবনী তখন ক্লাস 5-এ পড়ে।
সাব্বির তখন ক্লাস 1-এ। হামিদুর রহমান ফজরের নামাজ পড়ার পর মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরলেন। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর পর শামীম এসে দরজা খুলে দিল। বাসার সবাই ঘুমে, শামীম উঠেছে নামাজ পড়তে। বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্ব রয়েছে। তামিমের আগে বিয়ে করে নেওয়ায় বাবা তাকে তেমন একটা পছন্দ করে না। তার ওপর দিশার উচ্ছৃঙ্খলতা দেখে হামিদুর রহমানের আরো বেশি বিতৃষ্ণা চলে এসেছে। আজ বহুদিন পর শামীম বাবার দিকে ভালো করে তাকালো। বাবার দুই চোখে হতাশার ছাপ। এক রাতেই যেন বয়স বেড়ে গেছে 10 বছর। শামীমের ভীষণ কান্না এলো। ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দিন বাবা। কত বছর ধরে আপনি আমার নাম ধরে ডাকেন না, আমার মাথায় স্নেহের হাত রাখেন না। খুব বড় হয়ে গেছি মনে হয় যেন। আমাকে আবার ছোট করে দেন না বাবা। আমি আবারও ছোট হতে চাই, ততটাই ছোট যতটা থাকলে আপনি সবসময় হাত ধরে রাখতেন। আপনার মনের কষ্ট দিয়ে আমি ভালো নেই বাবা। সাহসের অভাবে পারল না। হামিদুর রহমান সোফায় বসে পড়লেন। শামীম নামাজ পড়ে বাবার জন্য চা বানালো। তারপর নিজের হাতে বাবার সামনে রেখে বলল, চা নিন বাবা। হামিদুর রহমানের চোখটা লেগে আসছিল। হঠাৎ করে চা নিন বাবা কথাটা শুনতেই চমকে উঠে বলে ফেললেন, নবনী? তারপর দেখলেন নবনী নয়, সামনে শামীম দাঁড়িয়ে আছে। মুখ অন্যদিকে ফিরিয়ে বলেন, নিয়ে যাও চা, আমি খাবো না। শামীম বাবার পাশে বসলো। তারপর বলল, ভাবি কোথায় বাবা? হামিদুর রহমান রাগী গলায় বলেন, যেখানে থাকলে তোমাদের সবার শান্তি সেখানেই চলে গেছে বাবার বাড়ি। শীঘ্রই তোমার ভাইকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, তারপর সবাই মিলে উৎসব করো তোমরা। শামীম বাবার মন খারাপ বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চলে এলো। হামিদুর রহমান চোখটা বন্ধ করে বসে রইলেন। বুকের ভেতরে খুব ব্যথা করছে তার। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন, আজকেই ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আসবেন। আজকে রাতের মধ্যেই দেশ ছেড়ে চলে যাবেন। মরে গেলে বিদেশের মাটিতেই মরবেন, আর ফিরবেন না দেশে। এই যাওয়াই যেন তার শেষ যাওয়া হবে। তাহেরা বেগম লুবনার রুমে ঘুমালেন। অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমালেন আজ। ঘুম থেকে ওঠার পরই তার মনে হলো আজকে থেকে তার চোখের সামনে আর ছোট লোকের মেয়েকে দেখতে হবে না। ফুরফুরে মেজাজে তিনি রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলেন। হাত মুখ ধুয়ে বের হয়ে সোফায় এসে গাটা এলিয়ে দিলেন। ভীষণ ক্লান্ত লাগছে তাকে আজকে। এতক্ষণে তাহেরা বেগমের মনে হলো সারা রাত হামিদুর রহমান বাসায় ছিল না। তাহেরা বেগম নবনী চলে যাওয়ার আনন্দে হামিদুর রহমানের কথাই ভুলে গেলেন। হামিদুর রহমান তাহেরাকে দেখে বলেন, আমার পাসপোর্ট দাও। তাহেরা শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, কেন? হামিদুর রহমান রেগে গেলেন। রাগী স্বরে বলেন, দিতে বলেছি দাও। বাড়িতে কথা আমার সাথে বলবে না, আমি কৈফিয়ত দিতে বাধ্য নই। তাহেরা আর কথা না বাড়িয়ে রুমে গেল। হামিদুর রহমানও তার পেছনে পেছনে গেল। পাসপোর্ট বের করে দিল। হামিদুর রহমান তার লাগেজ গোছাতে লাগলেন। তাহেরা কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, আপনি কি আজকেই চলে যাবেন কানাডায়? হ্যাঁ। তাহেরা আবারও জিজ্ঞাসা করলো, আপনার না আরো 10 কি 12 দিন পরে যাওয়ার কথা ছিল? এই জাহান্নামে আর এক মুহূর্ত আমি থাকতে রাজি না। তাহেরা বেগম বাহিরে গিয়ে তামিম, দিশা, লুবনাকে ডাকলো। ডেকে বলল, তোর বাবা তো আজকেই চলে যাচ্ছে। শামীম অশ্রমে ছিল, সে কিছুই শুনতে পেল না। দিশা হেসে বলল, তাহলে তো খুবই ভালো হবে মা। বাবা থাকলে ভাবিকে আবারও ফিরিয়ে আনতে পারে। আর এটা রিস্ক নেওয়া যাবে না। বাবা চলে গেলে মনে করেন ভাবি এই বাড়িতে না, কিন্তু বাবা একবার বলেই চলে আসবে। তাহেরা বেগম ভেবে দেখলেন, আসলেই তো ঠিক বলেছে দিশা। মা ভাবি কি একেবারেই চলে গেছে? তাহেরা বেগম ফিসফিসিয়ে বলল, তা নয় তো কি, আমি কি ওই ফকিরের মেয়েকে দ্বিতীয়বার ঘরে তুলবো? তামিমের বিয়ে হবে নিতুর সাথে। মাস গেলে 25,000 টাকা বউ আমার হাতে তুলে দিবে। আমার তো ভাবলেই কেমন যেন আনন্দ লাগে। দিশা মুচকি হেসে মনে মনে বলল, তামিম ভাইয়ের বিয়ে যে কার সাথে হবে আপনি এখনো বুঝতে পারেননি। আপনার সাথে মধুর ব্যবহার করছি কি আর এমনি এমনি? লুবনা চিৎকার করে বলল, হুররে, তাহলে বাবা ভাবির জন্য সেদিন যা যা এনেছে এগুলো সব এখন আমার। লুবনা তামিমের রুমের দিকে দৌড়ে গেল। লুবনার পেছনে পেছনে দিশাও গেল। চুড়ি, কসমেটিক্স সবকিছু দুজন সমান ভাগ করে নিল। ঝামেলা বাঁধলো কাঞ্জিবরম শাড়ি নিয়ে। ওই শাড়িটি দুজনেরই পছন্দ, কেউ কাউকে দিবে না। তাহেরা বেগম পড়ে গেলেন বিপাকে। কাকে কি বলবেন তিনি? এ তো নবনী নয় যে তিনি যা বলবেন তাই শুনবে। দিশা কিছুতেই শুনবে না, আর দিশাকে কিছু বলতেও তিনি ভয় পান কিছুটা। এদিকে মেয়েকেও বলতে পারছেন না কিছু। শামীম একবার বাহিরে এসে নিজের স্ত্রী আর বোনের মধ্যে ঝগড়া দেখে রুমে চলে গেল।
ভোর রাতেই সেই চট্টগ্রামে চলে যেত, কিন্তু সারা রাত বাবা আসেনি দেখে আর যেতে পারেনি। হামিদুর রহমান নিজের রুম থেকে শুনতে পেলেন বসার ঘরে ধুমধুম করে ঝগড়া হচ্ছে। একবার উকি দিয়ে দেখলো দিশা আর লুবনা মিলে ঝগড়া করছে শাড়ি নিয়ে। হামিদুর রহমানের হঠাৎ করেই মনে হলো তিনি আসলেই কি এই পরিবারের কেউ? তিনি চলে যাচ্ছেন শুনেও কারোর কোনো প্রতিক্রিয়া নেই। কেউ একবারও তাকে বলল না কেন সে চলে যাচ্ছে। কেউ এসে তার সাথে কথাও বলল না। তাহলে কেন মিছে মিছে মায়া সন্তানের জন্য তার? তিনি তো চাইলেই পারতেন শামীমকে বা তামিমকে কঠোর শাস্তি দিতে। নবনী তার এত প্রিয় ছিল, তবুও তো তিনি তার সন্তানের প্রতি কঠোর হতে পারেননি। স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করেনি, অথচ এরা কেউ তার চলে যাবার কথা শুনেও কোনো শোক প্রকাশ করলো না, একবার পাশে এসে দাঁড়ালো না। তারা ব্যস্ত তাদের নিয়ে। এই ছেলে মেয়ে স্ত্রীর কাছে তিনি কি পাচ্ছেন আজ? হামিদুর রহমানের বুকটা ভারী হয়ে এলো। কোনো মতে টলতে টলতে রুম থেকে বের হলেন। আগে তাকে টিকিট কাটতে হবে, আজকের টিকিট না পেলে কাল পরশু যে দিনেই টিকিট পান সেই দিনেই উনি যাবেন। আপাতত একটা হোটেলে উঠতে হবে, তাহলে তাকে তারপর। ড্রয়িং রুমে গিয়ে দেখলো দিশা শাড়ির একটা মাথা টেনে ধরে অন্য মাথা লুবনা ধরে আছে। দুজনের এক নজর তাকালো তার দিকে, তারপর শাড়ি নিয়ে টানাটানি করতে লাগলো। তাহেরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তামিম এক সোফায় বসে বসে নখ কাটছে, সেও এক নজর তাকিয়ে চোখটা নামিয়ে নিল। তার দিকে তাকানোর সময় কারণ নেই, সবাই দেখেও চুপ করে রইল। কেউ তাকে আটকাতে চাইলো না, অথচ এদের নিয়ে তার কত স্বপ্ন ছিল। তিনি তো ঠিক করেও রেখেছেন যাওয়ার এক সপ্তাহ আগে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসবেন কোথাও থেকে। বিদেশে গেলে দিশার ছেলে মেয়ের জন্য গহনা কিনবেন, মেয়ের বিয়ের গহনা কিনবেন, দুই ছেলের জন্য লেটেস্ট মডেলের ফোন কিনবেন। এত সব ভেবে রেখেছেন যাদের জন্য, তারা তো একবারও তার কথা ভাবলো না। কেউ এসে তার সাথে একটা কথাও বলল না। মিথ্যা এই জগৎ সংসার, মিথ্যা সব মায়া। বুকে প্রচন্ড ব্যথা নিয়ে বাসা থেকে বের হলেন। লিফটের দরজা পর্যন্ত বন্ধ হতেই হামিদুর রহমান অনুভব করলেন তার দমটা বন্ধ হয়ে আসছে। ঘামে পুরো শরীর ভিজে গেল, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লিফট 4 তলা থেকে নিচে নামতে নামতেই হামিদুর রহমান সাহেব অজ্ঞান হয়ে গেল। নিচতলায় এসে লিফটের দরজা খুলতেই লোকজন দেখলো হামিদুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুহূর্তেই নিচে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। দারোয়ান তামিমদের বাসায় ফোন দিল। শামীম ফোন ধরতেই শুনতে পেল তার বাবা লিফটে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পাগলের মতো মাকে বলে শামীম ছুটে বের হলো সিঁড়ি বেয়ে। তাহেরা বেগম ভারী শরীর নিয়ে কিছুতেই পারলেন না যেতে। তামিম চোরের মতো পা টিপে টিপে এলো অনেক পরে। ততক্ষণে শামীম তার বাবাকে গাড়ি তুলে হাসপাতালের দিকে রওনা দিয়েছে। দিশা লুবনা কেউই এলো না, দুজনেই শাড়ি নিয়ে বসে আছে। শামীম বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আধা ঘন্টা পর তাহেরা বেগম সিএনজি করে হাসপাতালে পৌঁছালেন। তামিম অফিসে চলে গেছে। 1 ঘন্টা পর ডাক্তার এসে জানালো হামিদুর রহমান আর বেঁচে নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। তাহেরা বেগম কি করবেন বুঝতে পারলেন না। কান্না করবেন নাকি ছুটে যাবেন স্বামীকে দেখতে, কিছুই তার মাথায় ঢুকলো না। হতভম্ব হয়ে শামীম ফ্লোরে বসে পড়ল। তার যে বাবাকে অনেক কথা বলার ছিল, আর কি সুযোগ পাবে বাবাকে এইসব বলার? বাবা কি আর একবার চোখ খুলে তাকাবে না? একটা বার কি তার মাথায় হাত রাখবে না? কতদিন বাবা তার নাম ধরে ডাকে না, একবারও কি ডাকবে না? হায়, এই পৃথিবীতে আর কোথাও পাবে না বটগাছের মতো বাবার ছায়া। সকালে ঘুম থেকে উঠে ফাল্গুনী আর চৈতালি নবনীকে তাদের পাশে ঘুমিয়ে থাকতে দেখে আহ, গলা জড়িয়ে চিৎকার করলো। সাব্বির নিজের রুমে নামাজ পড়ে সবেমাত্র বিছানা ভাঁজ করে রাখছে। এমন সময় বোনেদের এমন চিৎকার শুনে আতঙ্কিত হয়ে ছুটলো তাদের রুমে। দুই বোনের চিৎকারে নবনী ধর পড়িয়ে বিছানায় উঠে বসলো। রাবেয়া বেগম উঠান ঝাড়ু দিচ্ছে। মেয়েদের চিৎকার শুনে ঝাড়ু ফেলে ছুটে আসলেন। সাব্বির বড় আপাকে দেখে ফাল্গুনী আর চৈতালির চাইতে জোরে চিৎকার দিল। সাব্বিরের সাথে তাল মিলিয়ে ফাল্গুনী আর চৈতালিও চিৎকার দিল আবার। নবনী 2 হাত কান চেপে ধরে বসে আছে। রাবেয়া বেগম হাঁপাতে হাঁপাতে ঘরে এলেন। এসে দেখেন ভাই বোন 3জন মিলে নবনীকে জাপটে ধরে আছে। বিছানার এক পাশ থেকে শলার মুঠো নিয়ে রাবেয়া 3জনকে মারতে বললেন, ছাড় আমার মেয়েকে, একটু আগে ও ঘুমিয়েছে, তোদের 3জনের চাপে ও মরে যাবে। রাবেয়ার কথাকে কেউ পাত্তা দিল না, নিজেদের মধ্যে হল্লোড় করতে লাগলো। রাবেয়া বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। কতদিন পরে নিজেদের 4 ছেলে মেয়েকে একসাথে দেখতে পাচ্ছেন তিনি। বুকটা আজকে ভীষণ শান্ত লাগছে। নবনীর জন্য এতদিন মন উচাটান করে থাকতো তার,
নিজের চোখের সামনে সব ছেলে মেয়েদের একসাথে দেখার মতো সুখ মায়েদের কাছে আর কি হতে পারে। হাশেম আলী নামাজ পড়ে বাসায় আসার সময় আজকে হোটেল থেকে পরোটা, 2টা ডিম ভাজি, সবজি এনেছেন। পকেটে যদিও তেমন একটা টাকা ছিল না, তবুও আজকে তার বড় মেয়ে বাড়ি এসেছে, এই আনন্দে তিনি পকেটে কি আছে না আছে তা নিয়ে মাথা ঘামালেন না। প্রতিদিন তো আর ভালো খাওয়াতে পারেন না ছেলে মেয়েদের, আজ না হয় সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে। বাড়ি এসে দেখে ছেলেমেয়েরা সবাই বারান্দায় পার্টিতে বসে আছে, হাসাহাসি করছে সবাই মিলে। হাসতে হাসতে একে অন্যের গায়ের ওপরে ঢলে পড়ছে। অনেকদিন পর হাশেম আলীর বুকটা খুশিতে ভরে উঠল, নয়ন জুড়িয়ে গেল তার। নিজের অজান্তেই চোখের জল চলে এলো। গলা পরিষ্কার করে হাশেম আলী নবনীকে ডেকে বলল, তোরা সবাই কই, আয় সবাই মিলে নাস্তা করব। রাবেয়া রান্নাঘর থেকে প্লেট বাটি নিয়ে এলো, গত রাতে নবনীর জন্য ভেজে রাখা ডিমটাও নিয়ে এলো। গোল হয়ে সবাই খেতে বসলো। খেতে খেতে নবনীর মনে পড়লো ওই বাড়িতে কি জানি কি করছে এখন। দিশার টাইম টু টাইম নাস্তা কে রেডি করে রাখছে, লুবনার জন্য তার পছন্দের খাবার কে বানিয়েছে আজ। তাহেরা বেগম মনে করে ইনসুলিন নিয়েছে তো আজকে। নামাজ পড়ে আসার পর হামিদুর রহমান আজকে চা খেয়েছেন কি? তামিমের শার্ট প্যান্ট সব কি আয়রন করে রাখা আছে, কে জানে। নবনী সিদ্ধান্ত নিল খাবার পর হামিদুর রহমানের এনে দেওয়া ব্যাগটা খুলে দেখবেন সবাই মিলে, তারপর সে বাবা মাকে নিজে থেকে সবকিছু খুলে বলবে। মুহূর্তেই অঝোর ধারায় বৃষ্টি নামলো, সাথে ঠান্ডা বাতাস। নবনী বলল, মা বৃষ্টির পানি নাও, আজ বৃষ্টির পানি খাবো। খাবার পর নবনী সাব্বিরকে বলল, যা তো রুমে দেখবি একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। সাব্বির তড়িৎ গতিতে ছুটে ব্যাগটা নিয়ে এলো। ফাল্গুনী দেখে জিজ্ঞাসা করলো, কিরে আপা এটাতে? আমি নিজেও জানি না রে, এখন খুলেই দেখব। নবনী ব্যাগের চেনটা খুলেই দেখলো, কতগুলো শপিং ব্যাগ। সাথে সাথে নবনী মজে গেল, এখানে বাড়ির সবার জন্য কেনাকাটা করে দিয়েছেন হামিদুর রহমান। নবনীর ধারণা ভুল হলো না। প্রথমে বের হলো একাই, ব্যাগে সাদা ও খয়েরি রঙের 2টো পাঞ্জাবি পাজামা, এক জোড়া লুঙ্গি। ব্যাগের ওপরে লেখা প্রিয় বেয়াই সাহেবের জন্য। পরের ব্যাগের ওপরে লেখা শ্রদ্ধেয় বেয়ান সাহেবের জন্য। ভেতর থেকে বের হলো আরামদায়ক কটনের 2 জোড়া শাড়ি। হাতে দিয়ে ধরতেই কেমন যেন আরাম আরাম লাগছে নবনীর। রাবেয়া বেগম কিছুটা বিব্রত হয়ে বলল, আমার জন্য এসব নেওয়ার কি দরকার ছিল? মা, আমি কি জানতাম নাকি এই ব্যাগের ভেতরে কি আছে? আমাকে কাউন্টারে বসিয়ে রেখে আব্বা গিয়েই এসব কিনে এনেছেন। পরের ব্যাগে ভেতরে আরেকটা আকাশি রঙের পাঞ্জাবি, 2টো শার্ট, একটা লেমন কালার আর অন্যটা ল্যাভেন্ডার কালারের, সাথে 2টো জিন্স প্যান্ট, এক হাতের ঘড়ি আর একটা ওয়ালেট, 2টো বডি স্প্রে, একটা স্মার্টফোন। ব্যাগের উপরে লেখা আদরের সাব্বির। সাব্বির আবেগে আপ্লুত হয়ে বলল, আমার জন্য এত কিছু আপা? আমার কেমন যেন স্বপ্নের মতো লাগছে। কালার দেখেছিস আপা, এত স্নিগ্ধ কালার। ফোনটা দেখ, অনেক দামি ফোন মনে হচ্ছে। নবনী এরপরে একটা বড় ব্যাগ বের করলো। ব্যাগের উপরে সুন্দর করে লেখা 2টো ছোট্ট পরীর জন্য, যাদের দিকে তাকালেই মনে হয় এই বুঝি ওড়াল দিয়ে পরীর রাজ্যে চলে যাবে। ফাল্গুনী, চৈতালি দুজনেই লজ্জা পেল এরকম কিছু লেখা দেখে। হামিদ আঙ্কেল তাদের ভীষণ আদর করে, সবসময় তাদের পরী বলে ডাকেন। ব্যাগের ভেতর 2টো শাড়ি, 4টি 3 পিস, 2টো স্টাইলিশ ব্যাগ, 12টি হেজাব। হেজাবের ভেতরে হেজাব লাগানোর জন্য নানান রকম নানা সাইজের পাথরের সেফটি পিন। 2 বোন মুখ উজ্জ্বল হয়ে গেল এই সব দেখে। তাদেরকেও কখনো এত কিছু উপহার দেয়নি, এই প্রথম এত উপহার দেখে দুজনে বাকরুদ্ধ হয়ে আছে। এরপর নবনী তার ব্যাগ বের করলো। ব্যাগের ভেতরে নবনীর জন্য অনেকগুলো জামা আছে। গুনে গুনে দেখলো 12টা 3 পিস। নবনীর ভীষণ কান্না এলো। নবনী এক কাপড়ে বাসা থেকে বের হয়েছে। হামিদুর রহমান বুঝতে পেরেছেন বাবার বাড়িতে এলে নবনীকে জামা কাপড়ের সমস্যায় পড়তে হবে। নবনীর জন্য একটা সাইড ব্যাগ আছে। নবনী কি ভেবে যেন ব্যাগটা খুললো, খুলেই দেখতে পেল 2 বান্ডিল 1000 টাকার নোট ব্যাগে ভরে ভেতরে, আর সবগুলো গহনা। নবনী বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাশেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। কান্না থামিয়ে নবনী বলল, বাবা আমি ওই বাড়ি থেকে একেবারের জন্যই চলে এসেছি, বিশ্বাস করো বাবা, তার জন্য আমার খারাপ লাগছে না, আমার শুধু খারাপ লাগছে বাবার জন্য। ওই বাড়িতে যে আমার আরেকজন বাবা আছেন, যিনি আমাকে তোমার মতো করেই বুঝতো, আমার সব বিপদের ঢাল হয়ে থাকতো। কেঁদে কি হবে রে মা, কাঁদিস না। নবনী একটু জিরিয়ে বলল, বাবা আমি জানি আমি না বললে তোমরা কখনোই জানতে চাইবে না কি হয়েছে, তাই আমি নিজেই সব বলছি। তোমাদের যদি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল, তবে যা ভালো মনে করো তাই বলো তোমরা। আমার শাশুড়ি মা কেমন তা তো তোমরা ভালো করেই জানো সবাই। ওইসব আমি সহ্য করে গেছি এতদিন,
কিন্তু বাবা, তামিম একটা মেয়ের সাথে সম্পর্কে রয়েছে। আমার শাশুড়ি বদ্ধপরিকর ওই মেয়ের সাথে তামিমকে বিয়ে দিবে। আমার বাবার বাড়ি গরিব বলে আমাকে কেউই কখনো দাম দেয় না। ওদের কাছে রাস্তার কুকুরের দাম আছে, কিন্তু আমার দাম নেই। কতদিন গেছে বাবা, সবার নাস্তার পর আমি খেতে গিয়ে দেখতাম খাবার মতো কিছুই নেই, অথচ আমার শাশুড়ি ননদ খাবার নষ্ট করে রাখতো। ওদের এটো খেতেও আমার আপত্তি ছিল না, কিন্তু ওরা প্লেটে পানি ঢেলে রাখতো। শুক্রবারে সবাই ঘুরতে যেত, শুধু আমি ছাড়া। অথচ আমার যে কি ভীষণ ইচ্ছে করতো ঘুরতে যেতে, কেউ একটা বারও জিজ্ঞাসাও করতো না আমাকে। জানো বাবা, 3টা বছর আমি ঢাকায় ছিলাম, এর মধ্যে মনে হয় 4বার আমি বাসা থেকে বের হতে পেরেছি। 2বার গেছি ইন্টারভিউ দিতে, আর 2বার বাসার নিচে ফার্মেসিতে নিজের জন্য ঔষধ আনার। এসব নিয়েও আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এত কিছুর মধ্যে আমি মাঝে মধ্যে আমার গায়ে হাত তোলে। পান থেকে চুন খসলেই আমার শাশুড়িও আমার গায়ে হাত তোলে। গালাগালি বাদ, কথা বলতো না। কিন্তু আমার শাশুড়ি গত রাতে সাফ জানিয়ে দিয়েছেন, আমি ওই বাসায় থাকলে তিনি ওই বাসায় আর থাকবেন না। আমার আর কিছুই করার ছিল না বাবা। স্বামীকে দিয়ে মানুষ শ্বশুর বাড়িতে অবস্থান শক্ত হয়। স্বামী থাকে স্ত্রীর জন্য সবচেয়ে বড় খুঁটি, আর সেই খুঁটিতেই ঘুণ পোকা ধরেছে বাবা। আমার মাথার উপরে স্বামীর ছায়া নেই। আমার শ্বশুর 12 থেকে 13 দিন পরে কানাডায় চলে যাবেন। তোমরাই বলো বাবা, উনি চলে গেলে আমাকে ওখানে ওরা কি করতো? বাবা তো সারা বছরই দেশে থাকেন না, আমিও সবসময় অভিযোগ করতে পারি না। রাবেয়া বেগম মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাই বোন সবার চোখেই পানি। ভাই বোনেরা আগে থেকেই আঁচ করেছে এইসব। তাদের আপা যে ওই বাড়িতে ভালো নেই তা তারা বুঝতো, কিন্তু এত বছর আপার নিষেধ থাকার কারণে কিছুই বলেনি বাবা মাকে। তবে 3 ভাই বোন একসাথে হলে বোনের কষ্টের কথা ভেবে আড়াল করে চোখ মুছত। হাসেম আলী নিজেকে সংযত করে বললেন, তুই কোনো চিন্তা করবি না মা, তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি। মনে রাখিস, যেই সম্পর্কে থাকলে নিজের আত্মসম্মানে ঘা লাগে সেই সম্পর্কে থাকনের কোনো প্রয়োজন নেই। কে কি ভাবলো তাতে কিছুই যায় আসে না। নিজের মন এবং বিবেক যা কয় তাই শুনবি। তুই যে সিদ্ধান্ত নিস আমাদের কোনো আপত্তি নেই। আমার মেয়ে যদি এত বছর নুন ভাত খাইয়ে রাখতে পারি তো বাকি জীবনও পারবো। তারপরও আমার মায়ার অসম্মান কইরা যারা কথা কইব তাদের কাছে দিব না। এসব লইয়া আর কোনো চিন্তা করবি না। নবনী কিছুক্ষণ চুপ করে থাকলো। আমি তামিমকে ডিভোর্স দিতে চাই বাবা। হাশেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, দরকার হলে দিবি, আমরা সব সময় তোর পাশে থাকুম মা। নবনী বাবাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো বাবা? আমার ভাগ্যে কেন এত খারাপ হলো বলো তো? আমি কি কখনো ভেবেছি 3 কবুল বলে যাকে স্বামী হিসেবে মেনেছি তার কাছ থেকে এত বড় একটা আঘাত পাবো? আমি কি কখনো চেয়েছি স্বামীর সংসার ছেড়ে চলে আসতে, গায়ে ডিভোর্সির তকমা লাগাতে? 2 চোখ ভরে কত স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছি, কেন এইভাবে আমার কপাল পড়লো? হাসেম আলী মেয়েকে বলেন, কপালের দোষ দিস না রে মা। আমার আল্লাহর কপালে যা লিখেছেন তাই হবে। নিশ্চয় আল্লাহ তোর জন্য এর চাইতেও ভালো কিছু রাখছে। তার লাইগাই এই সব হইছে। এরকম কইরা ভাইঙা পড়িস না। আল্লাহর উপরে ভরসা রাখ। যেই কপাল আল্লাহ সেজদায় দাওনের লাইগা বানাইছে সেই কপাল জীবনেও খারাপ হইতে পারে না। হামিদুর রহমানের দাফন কাজ সমাধা হতে হতে বিকাল হয়ে গেল। তামিম এখনো বিশ্বাস করতে পারছে না তার বাবা নেই এই দুনিয়ায়। সকালেও তো বাবাকে দেখলো, ভয়ে লজ্জায় তখন বাবার দিকে তাকাতেও পারেনি সে। আহা, যদি ভয় না পেত, একটা বার তার বাবাকে সে মন ভরে দেখে নিত, তাহলে তো আজ এখন এরকম হতো না। শামীমও চেয়েছিল নবনীকে ফোন করে জানাতে, কিন্তু তাহেরা বেগম রেগে গেলেন শুনে। কিছুতেই তিনি চান না নবনী এই বাড়িতে আসার আর কোনো সুযোগ পাক। কড়াকড়িভাবেই সবাইকে নিষেধ করলেন কেউ যেন নবনীকে এইসব না জানায়। শামীমের অবাক লাগলো আজকে মায়ের এইরকম ব্যবহার দেখে। বাবা মরে গেছে অথচ মা ভেতরে নবনীর জন্য এখনো রাগ পুষে রেখেছে। মানুষ এমন হয় কেন শামীম ভেবে পায় না। কার কাছে গেলে সান্ত্বনা পাবে? আহা, বাবা হারিয়ে গেলে পৃথিবীতে কে সান্ত্বনা দিতে পারে? এইসব ভাবতেই শামীমের 2 চোখ বেয়ে জল গড়াতে লাগলো। তাহেরা বেগম, লুবনা, দিশা সবাই লুবনার রুমে চুপ করে বসে আছে। দিশার কিছুটা বিরক্ত লাগছে এভাবে মন খারাপের অভিনয় করতে। শ্বশুরের মারা যাওয়ার কিছুটা ব্যথিত হয়েছে সে, কিন্তু তাই বলে এতটাও শোকে শোকাহত সে হতে পারছে না। বাসা ভর্তি আত্মীয় স্বজন, কিভাবে এর ভিতরে একটু মন খারাপের অ্যাক্টিং করতে হবে তাকে।
কিছুক্ষণ পর তাহেরা বেগমের মনে হলো আমিদুর রহমানের মানিব্যাগের কথা। শামীমকে ডাক দিলেন তিনি। শামীম আসতেই জিজ্ঞাসা করলেন, তোর বাবার মানিব্যাগ কার কাছে? ওটা তো দেখতে পেলাম না। শামীমের এত শোকের ভেতরেও হাসি এলো মায়ের এখনো এত লোভ দেখে। আজকেও তার টাকা পয়সার চিন্তা মাথা থেকে যাচ্ছে না। শামীম বলল, আমার কাছে আছে, আমি ড্রয়ে তালা মেরে রেখেছি। তাহেরা বেগম গলার স্বর নিচু করে বলল, আমার কাছে দিয়ে যা, বাসা ভর্তি মানুষকে কখন তালা ভেঙে চুরি করে নিয়ে যাবে। তোর বাবার মানিব্যাগ কখনো খালি থাকে না। আজকেও নিশ্চয়ই অনেক টাকা রেখেছে মানিব্যাগে, নিয়ে আয় যা। স্বামী মানিব্যাগ এনে দিতেই তাহেরা বেগম লুবনার রুমের দরজা লাগিয়ে দিলেন। তারপর মানিব্যাগ খুলে দেখতে পেলেন কত টাকা আছে। যতটা উৎসাহ নিয়ে তিনি মানিব্যাগ খুললেন ততটাই হতাশ হলেন। মানিব্যাগে তার ব্যাংক কার্ড আছে আর প্রায় 7,500 টাকা আছে, অথচ সবসময় এই মানিব্যাগ ভর্তি টাকা থাকে তার। কার্ডের পিন কোড তিনি জানেন না, তাহলে টাকা তোলার উপায়টা কি? পর মুহূর্তেই আবারও তার মনে পড়ল আজকে তার স্বামী মারা গেছেন, অথচ এইসব ভাবছেন কেন তিনি? এইসব দুদিন পরে ভাবলেও চলবে। বাহির থেকে দরজা নক করলো কেউ। তাহেরা বেগম মানিব্যাগের টাকার কার্ডটা ব্লাউজের ভেতরে লুকিয়ে রেখে দরজা খুললেন। দেখলেন তার খালাতো ননদেরা এসেছে। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি তাদের জড়িয়ে।